আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 7 নাম্বার ক্লাস। আমরা ফটোশপের প্রায় 6টা ক্লাস করে ফেলছি। তো 6টা ক্লাসের মধ্যে মোটামুটি আমাদের যেই বেসিক টুলস এবং অপশনের মানে যে অপশনগুলো জানা দরকার ছিল এবং যেগুলো প্রয়োজনীয় মোটামুটি আমরা সবগুলো দেখে ফেলছি। তো আজকে থেকে আমরা 2টা বা 3টা ক্লাস যে কয়েকটা লাগে মোটামুটি যেই কাজগুলো আমরা এখন করতে পারবো, ফটোশপ রিলেটেড যে কাজগুলো অনলাইন মার্কেট প্লেসে আছে, এই ধরনের বেশ কিছু কাজ এখন আমরা শিখব। ঠিক আছে, এতদিন আমরা টুলসের ব্যবহারগুলো শিখলাম, মোটামুটি অপশনগুলো কি কি আছে এগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করছি। এখন ফটোশপের এই কাজগুলো মার্কেট প্লেসে কী ধরনের কাজ আছে, কি নামে এই কাজগুলো পাওয়া যায় সেগুলো আমরা দেখব। পাশাপাশি আমরা কাজগুলো প্রজেক্ট ভিত্তিক কাজগুলো আমরা এখন শিখব। ঠিক আছে, তো তার মধ্যে আজকে ফার্স্টে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফটো এডিটিং। তো ফটোশপের যে কাজগুলো আমরা করব এগুলো সবগুলোই মূলত এই ফটো এডিটিংয়ের আন্ডারেই পড়ে। হ্যাঁ, যে কোনো কাজই, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, সেটাও কিন্তু ফটো এডিটিং। তারপরে ধরেন ইমেজ রিসাইজের একটা কাজ, সেটাও ওই ফটো এডিটিং। মানে ফটো এডিটিংটা হচ্ছে একটা মাদার কিওয়ার্ড, যেটার আন্ডারে সবগুলো কিওয়ার্ড পাওয়া যায়। তারপরে আমরা আলাদা আলাদা যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমরা দেখব, বা এগুলো দিয়েও আমরা কাজগুলো দেখব। তো এখন আমি একটু আপনাদেরকে মার্কেট প্লেসে একটু নিয়ে যাব। তো মার্কেট প্লেসে গিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে কোনটার কি কাজ বা কোনটা দিয়ে আমরা কি ধরনের কাজগুলো আর কি করব। তো ফাইবার মার্কেট প্লেসে আসলাম। এখানে আমরা কয়েকটা ক্লাস পরেই এই মার্কেট প্লেসের ক্লাসটা পাবো। তো এখন থেকে আমরা একটু ঘাটাঘাটি শুরু করে দেব ফাইবার মার্কেট প্লেসে, কারণ মোটামুটি আমরা 6টা ক্লাসে কিন্তু অনেকগুলো কাজ শিখে ফেলছি। তো সেই কাজগুলো এখন আমরা প্র্যাকটিক্যাল কাজগুলো আর কি করতে যাব। তো আমি এখন ফটো এডিটিং রিলেটেড কিছু মানে স্যাম্পল আপনাদেরকে আগে দেখায় তারপরে আমরা ফটো এডিটিং রিলেটেড কাজগুলো কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখব। তো ফটো এডিটিং বলতে যে কোনো ধরনের ফটো নিয়ে আপনি যদি কাজ করেন সেটা হচ্ছে ফটো এডিটিং রিলেটেড কাজ। ঠিক আছে, সেটা যে কোনো ছবি হতে পারে, সেটা কোনো মডেলের ছবি হতে পারে, প্রোডাক্টের ছবি হতে পারে, যে কোনো ধরনের ছবি কিন্তু এটা আপনার ফটো এডিটিং রিলেটেড কাজের মধ্যে পড়ে। মানে যেটা ফটোশপ দিয়ে আপনি এডিট করবেন, এই ধরনের যে কোনো ছবি ফটো এডিটিং রিলেটেড কাজের মধ্যে পড়ছে। তো আমরা এখানে গত ক্লাসে যেই ছবিটা আমি দেখাইছিলাম, হ্যাঁ, তারপরে আরেকটা ছবি এখানে রেখেছিলাম, তো এই দুটো আমরা আজকে আরেকবার দেখব। তো এগুলো আমরা ক্যামেরার মাধ্যমে কিভাবে ফিক্স করতে পারি, বা এই ছবিগুলোকে আমরা ক্যামেরার মাধ্যমে কিভাবে ঠিকঠাক করতে পারি সেই জিনিসটা এখন দেখাচ্ছি। তো ফটো এডিটিং নর্মাল একেবারে যদি বেসিক লেভেলের একটা এডিটিং কোনো ক্লায়েন্ট চায়, হ্যাঁ, জাস্ট সেক্ষেত্রে ক্লায়েন্ট চাইবে হচ্ছে যে ছবি তোলার পরে ছবির ভিতরে যেই কালারের যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করে দিতে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে এটা অন্ধকার হয়ে গেছে, তারপরে আবার কোনোটাতে আলো অনেক বেশি পড়ে গেছে, আবার কোনোটাতে দেখবেন যে ইয়োলিশ মানে আপনার ইয়েলো কালারটা বেশি এসে গেছে, বা বিভিন্ন ধরনের প্রবলেম থাকে ছবি তোলার পরে, সেই ছবিগুলো আপনার ঠিকঠাক করতে দিবে। তো সেগুলো আমরা ফটো এডিটিংয়ের কাজ হিসেবে আমরা নিব, এবং বেসিক যেই এডিটিংটা সেগুলো আমরা ক্যামেরার মাধ্যমে করে দিতে পারবো। তো এখন ক্যামেরাটা আপনারা কোথায় পাবেন বা এটার ব্যবহারটা কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে যে কোনো ছবি এডিট করার আগে আপনি সেটার একটা কপি নিয়ে নেবেন। ঠিক আছে, তো কপি নেওয়ার জন্য Ctrl+J প্রেস করবেন, শর্টকাট কি হচ্ছে Ctrl+J। আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যে লেয়ারটা থাকবে এটাকে টেনে নিউ লেয়ারের উপরে ছেড়ে দিলেও একটা কপি লেয়ার তৈরি হয়ে যাবে। তো কপি লেয়ারটা আমরা কেন নিব, যেন আমার ব্যাকগ্রাউন্ডে এটা একটা অরিজিনাল ইমেজ থেকে যায়, এবং এটাকে আমি যেন আফটার বিফোর করে পরবর্তীতে আমরা দেখতে পারি, পাশাপাশি রেখে যেন আমি ছবিটাকে সেভ করতে পারি, বা এটা যদি আমার নষ্ট হয়ে যায় বেশি এডিট করতে গিয়ে, তাহলে যেন আমি আবার মানে যেটা আমার পুরনো বা মেন যে ছবিটা থাকবে সেটা থেকে আমি যেন আবার কপি নিয়ে কাজ করতে পারি, সেজন্য অবশ্যই একটা কপি ইমেজ আমরা নিয়ে নিব। কপি ইমেজটাতে আমরা কাজটা করব। আচ্ছা, এখন এই যে কপি ইমেজটা নিলাম, এখন এটা সিলেক্ট করে আমরা যাব হচ্ছে ফিল্টার থেকে হচ্ছে ক্যামেরা র ফিল্টার। ঠিক আছে, ক্যামেরা র ফিল্টারটা দিয়ে আমি সাধারণত এই ফটো এডিটিং এর বেসিক যে কাজগুলো আছে, কালার কারেকশনের যে কাজগুলো সবগুলো এটা দিয়ে আমি করে ফেলি। ঠিক আছে, তো ক্যামেরা রটা অন করলাম। তো এর ভিতরে অনেকগুলো অপশন আছে, এখানে উপরে এইদিকে অনেকগুলো টুলস আছে, এই টুলসগুলো আলাদা আলাদা এখানেও আছে, যেমন হচ্ছে আপনার হিলিং ব্রাশ টুল, তারপরে যে জুম টুল, হ্যান্ড টুল, আইড্রপার টুল, তারপর ট্রান্সফর্ম টুল, বেশ কিছু টুলস এখানে দেওয়া আছে। তবে এখানকার এই টুলসগুলো আমাদের তেমন একটা লাগবে না, কারণ
এই ধরনের কোনো ফিক্সিং এর যদি কাজ থাকে, যেমন হচ্ছে স্পট আছে, স্পট রিমুভ করার জন্য আপনি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল বা হিলিং ব্রাশ টুল সেগুলোতে স্পটগুলো রিমুভ করে নেবেন। দেন আপনি এখানে আসবেন শুধুমাত্র কালার কারেকশনের জন্য, কালারগুলোকে ঠিকঠাক করা, সেই কাজগুলো এখান থেকে করবেন। তো এখানে ডান পাশে দেখেন এই যে যে অপশনগুলো আসছে, আমরা গত ক্লাসে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দেখছিলাম, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতরে যে বিষয়গুলো ছিল সেই জিনিসগুলো এখানে একসাথে দেওয়া আছে, ঠিক আছে? ওইখানে আলাদা আলাদা করে দেওয়া ছিল, তো এইখানে সবগুলো আমরা একসাথে পাচ্ছি। তো এটা হচ্ছে এটার সবচেয়ে বড় সুবিধা। আর এখানে আবার ছোট ছোট করে এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা অপশন। যেমন এখন যেটা সিলেক্ট করা আছে সেটা হচ্ছে বেসিক, তারপরটা হচ্ছে টোন কার্ভস, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে অপশন আবার এখানে চলে আসবে। তো এই সবগুলো আমাদের আবার এত লাগবে তা না, আমাদের এখানে 3 থেকে 4টা বিষয় প্রয়োজন হবে। তো যেমন বেসিকের ভিতরে যেগুলো আছে সেগুলো একটু দেখেন। এখানে আমরা টেম্পারেচার আর টিন্ট এগুলো যদি প্রয়োজন হয় কাজ করবেন, এই দুইটা সাধারণত খুব বেশি একটা আমার ব্যবহার হয় না। তো তারপরে একটু দেখেন টেম্পারেচারটা হচ্ছে যে এখানে দুইটা কালার, একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে ইয়েলো কালার। অনেক সময় ছবিতে আপনার ইয়েলো কালারটা বেশি হয়, তো ক্লায়েন্টটা তখন বলে যে এটাকে একটু ওয়ার্ম কালার করে দিতে বা একটু মানে ইয়েলিশটা কম করে দিতে। তো সেই ক্ষেত্রে আপনি তখন যদি এই বাম পাশে নেন, হ্যাঁ, তাহলে একটু নীল কালারের একটা ভাব এখানে ছবিতে চলে আসবে, ঠিক আছে? আমার এখানে আসছে, বাট আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না, ভিডিওটা যখন দেখবেন তখন জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, আমি যদি এটা ডান দিকে দিই তাহলে এখানে কিন্তু ইয়েলো কালারটা চলে আসতেছে। তো যদি ছবিতে বেশি নীল ভাব চলে আসে সেই ক্ষেত্রে আবার তখন আপনাকে ইয়েলো কালারটা একটু এই ডান দিক থেকে মানে ডান দিকে এটাকে চাপাই দিতে হবে। আচ্ছা, আমি এটা জিরোয় রাখলাম। তারপরে টিন্ট, এটা হচ্ছে এখানে যে দুটা কালার আছে সবুজ আর মেজেন্টা কালার, এখানে এই দুটা কালারের একটা মানে আপনার এখানে ইফেক্ট বা কালারের একটা প্রভাব চলে আসতেছে। তো আপাতত এই দুটো আমি জিরো করে রাখতেছি। আচ্ছা, এরপরে এক্সপোজার, এক্সপোজার সবগুলো দেখেন জিরো ভ্যালু দেওয়া আছে, সবগুলোতে জিরো ভ্যালু। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে একই কথা যে আপনাকে একবার প্লাস ভ্যালু দিয়ে দেখতে হবে, একবার মাইনাস ভ্যালু দিয়ে দেখতে হবে, যে কোনটাতে কি পরিমাণ ভ্যালু থাকলে এটা ভালো দেখায়, সেটা আপনাকে প্লাস মাইনাস করে দেখে বুঝে সেই পরিমাণ রেখে দিতে হবে, ঠিক আছে? এমন কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু নাই যে আমি এটা বলে দিলাম এটাই সবসময় থাকবে, এমনটা না, ঠিক আছে? তো আমি মানে আপনি যখন কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন বা মোটামুটি একটা লেভেলে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এইটা এখানে কি কি আমার করা লাগবে বা কোনটা প্লাস করা লাগবে বা কোনটা মাইনাস করা লাগবে, সেটা আপনার অভিজ্ঞতার উপরে তখন আপনি করতে পারবেন, বাট ফার্স্ট টাইমে সেটা পারবেন না। যেমন আমি এখন মানে আমার ক্ষেত্রে যদি বলি যে এইটাতে ফার্স্টে আমার দরকার হচ্ছে যে এটার অন্ধকারটা দূর করা, তো সেই ক্ষেত্রে আমি যে এখানে শ্যাডোটা যদি প্লাস করে দিই, হ্যাঁ, তাহলে দেখেন এখানে যে যে কোডটা কিন্তু বোঝা যাচ্ছিল না, যে হাতটা একদম ব্ল্যাক হয়েছিল, ঠিক আছে? সেটা কিন্তু এখন ভিজিবল হয়ে গেল। আবার যদি এটা মাইনাস করে দেন তাহলে কিন্তু আরো ব্ল্যাক হয়ে গেল, বোঝা যাচ্ছে না। তো আপনি হয়তো বা বুঝবেন না যে এখন কোনটা প্লাস দিবে বা কোনটা মাইনাস হবে, আপনাকে কি করতে হবে, একবার প্লাস একবার মাইনাস। তো যখন দেখবেন যে প্লাসে ভালো লাগতেছে তাহলে প্লাসে রেখে দেন, এবং কত পার্সেন্টে ভালো লাগতেছে তত পার্সেন্টে আপনি রেখে দেবেন, ঠিক আছে? তো আমি ফার্স্টে এটা, আচ্ছা ফার্স্টে এটা না, আমরা শুরু থেকে আসি। যেমন এক্সপোজার, এক্সপোজারের কাজটা হচ্ছে আলো কম বেশি করা, মানে আলোটা যদি অনেক বেশি থাকে তাহলে আলোটাকে কম করবেন মাইনাস ভ্যালু দিয়ে, আর যদি আলো কম থাকে সেক্ষেত্রে প্লাস ভ্যালু দিলে আলো বেড়ে যাবে। আর এই যে আলোটা বাড়বে, এটা আবার খুব বেশি দিলে কিন্তু একেবারে আবার নষ্ট হয়ে যাবে। এটা মানে একেবারে পরিমাণ মতো আর কি আপনাকে দিতে হবে, এটা আপনার খুব বেশি দিলে এটা নষ্ট হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো আমি এখানে 50 বা 60% পর্যন্ত রাখলাম। আচ্ছা, এরপরে কন্ট্রাস্ট, এটার ক্ষেত্রেও আপনাকে একবার প্লাস দিয়ে দেখতে হবে, একবার মাইনাস দিয়ে দেখতে হবে, ঠিক আছে? প্লাস মাইনাস, এবং এই কন্ট্রাস্টটাও কিন্তু আপনি 100 পর্যন্ত প্লাসেও না মাইনাসেও না, মানে যেটাই হোক না কেন 100 পর্যন্ত এগুলো যাবেন না, কারণ 100 পর্যন্ত গেলে জিনিসগুলো আর খারাপ হয়ে যাবে, ঠিক আছে? ছবি ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে। তো এটা আপনাকে দেখতে হবে যে কতটুকু রাখা, মোটামুটি এগুলো 15-20% পর্যন্ত রাখলেই ঠিক হয়। এটা কন্ট্রাস্টটা 15 থেকে 20% পর্যন্ত আমি যেগুলো কাজ করি সাধারণত সেগুলোতে আমি এরকম একটা ভ্যালু দিয়ে দিই, প্লাস ভ্যালু দিই 15 থেকে 20 পর্যন্ত। আর কিছু কিছু ছবির ক্ষেত্রে আবার মাইনাস ভ্যালু দিতে হবে, এটার ক্ষেত্রে আমি প্লাস ভ্যালুটাই দিলাম। এরপরে হাইলাইট, হাইলাইটটা হচ্ছে ছবির ভিতরে হাইলাইট যে অংশটা থাকে সেইটাকে কন্ট্রোল করবে। তো এখন এই ছবিতে দেখেন এইখানের যে মানে আলোটা আছে সেটা একটু হাইলাইট হয়ে আছে বেশি,
তো এখন আমি হাইলাইটটাকে যখন আমি প্লাস মাইনাস করব, তখন দেখা যাবে যে ওইখানকার কালারটা দেখেন, এখানকার কালারটা কিন্তু কম বেশি হবে, বেশি বেশি পরিমাণে, ঠিক আছে। তো এই হচ্ছে হাইলাইটের কাজ। তো এখন একটা যদি ছবি এমন হয় যেখানে ধরেন যে একটা ঘরের ভিতরে ছবি তুলছে, জানলার পাশে বসে, জানলা থেকে এমন আলো আসছে যে আলোর কারণে ছবিতে যে বসে আছে তাকে ভালো বোঝা যাচ্ছে না, তো তখন কিন্তু হাইলাইটটা মাইনাস করতে হবে। আবার কোনো ছবির ক্ষেত্রে হাইলাইটটা প্লাস করতে হবে। তো এগুলো আসলে ডিপেন্ড করবে ছবির উপরে, ঠিক আছে। তো হাইলাইটটা যদি প্রয়োজন হয় প্লাস, বা যদি প্রয়োজন হয় মাইনাস, সেটা প্রয়োজন মতো আর কি করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি হালকা একটু মাইনাস ভ্যালু দিয়ে রাখছি, যাতে আমার সাবজেক্ট মানে যে ব্যক্তিটা এখানে দাঁড়াচ্ছে সে যেন ফোকাস হয়, হাইলাইট ওই অংশটা যেন বেশি মানে আলোকিত বেশি না হয় যে ওইখানে আমার চোখটা চলে যাবে, এরকম যেন না হয়। আচ্ছা, এরপরে শ্যাডোর কাজটা হচ্ছে যে ছায়া বা অন্ধকার যেই ভাবটা আছে ছবির ভিতরে পুরোটাতে, সে এটাকে কাটায় ফেলে, ঠিক আছে। শ্যাডোটা যদি আমরা একটা প্লাস ভ্যালু দিই তাহলে শ্যাডোটা রিমুভ করে দেয়, বা এটা আপনার আলোটাকে শ্যাডোটাকে আর কি দূর করে। আর মাইনাস ভ্যালু যদি দেন তাহলে কিন্তু শ্যাডোটা আরো সে বেশি করে তৈরি করবে, তো সেক্ষেত্রে যেরকম হয়ে যাবে। তো আমি এক্ষেত্রে শ্যাডোটা এখানে 100% দিয়ে দিলাম প্লাস ভ্যালু। আচ্ছা, এরপরে হোয়াইট আর ব্ল্যাকস। হোয়াইটটা হচ্ছে ছবির ভিতরে থাকা পুরোটাতেই কিন্তু হোয়াইট এবং ব্ল্যাক এখানে আছে, তো এই দুইটা কন্ট্রোল করবে হচ্ছে হোয়াইট আর ব্ল্যাক দিয়ে। আমরা যদি হোয়াইট কালারটাকে বাড়ায় দিই তাহলে পুরো ছবির ভিতরে যে হোয়াইটের যে ভাবটা আছে সেটা বেড়ে যাবে, যদি মাইনাস দিই তাহলে এটা কমে যাচ্ছে। তো এখানেও এটাও ছবির উপরে ডিপেন্ড করে, কোনোটাতে প্লাস ভ্যালু হবে, কোনোটাতে মাইনাস ভ্যালু হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে মানে মোটামুটি কিছুটা প্লাস ভ্যালু দিলে ভালো দেখাচ্ছে। এরপরে ব্ল্যাক, যদি ছবিতে আলো বেশি হয় তাহলে সেখানে ব্ল্যাকটা মাইনাস হবে, যদি ছবিটা অন্ধকার থাকে তাহলে ছবি এখানে প্লাস ভ্যালু হবে, ঠিক আছে। তো এখানে এটা মোটামুটি কিছুটা প্লাস ভ্যালু দিয়ে দিলাম। তো এই যে এতক্ষণ যেই অপশনগুলো ব্যবহার করলাম, এই কয়েকটা অপশন দিয়ে আমরা যদি একটু দেখি যে এটা হচ্ছে আগের অবস্থা ছিল আর এখন এটা পরের অবস্থা, ঠিক আছে। মাত্র 6টা অপশন ব্যবহার করার মাধ্যমে, এই যে এখান থেকে যে কয়েকটা হচ্ছে 6টা অপশন ব্যবহার করে আমরা এতটুকু করতে পারলাম। এরপরে এইখানে আবার 3টা অপশন আছে আলাদা, তো এগুলো হচ্ছে টেক্সচার, ক্লারিটি, তারপর একটা হচ্ছে দেহাজ। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার ক্লিয়ার করবে ছবিটাকে। দেখেন একটু জুম করে নিলাম, তো এইটা যদি আমরা প্লাস ভ্যালু দিই তাহলে ছবিটাতে টেক্সচারের মানে আপনার এটা বেড়ে যাবে আর কি, যে আপনার একটু স্ক্রিনে খেয়াল করেন ভালো করে, ঠিক আছে। আপনার শার্প হবে আর কি এক কথায় যদি টেক্সচারটা বাড়ায় দেয়। তো এটা বেশি দিয়ে ফেলছি, এটা দেখতে খারাপ দেখাচ্ছে। মানে টেক্সচার যেগুলো আছে সেগুলোকে আরো শার্প করে দিবে এবং ছবিটা আপনার ক্লিয়ার করার চেষ্টা করবে, যদি টেক্সচার যেটা আছে সেটা যদি আমরা বাড়ায় দিই। আর যদি এটা মাইনাস তাহলে টেক্সচারগুলোকে সে রিমুভ করে দিবে, আর তাতে এই ছবিটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে। এটা বেশি করে দিলে এই যে স্মুথ হয়ে গেল, তো এটা স্মুথ হয়ে আবার এটা একটু ঘোলা ঘোলা করে ফেলতেছে, ঠিক আছে। তো এগুলো পরিমাণ মতো আপনাকে দিতে হবে। 100% যদি এটা প্লাস দেন বা মাইনাস দেন কোনোটাই কিন্তু এটা ভালো দেখাচ্ছে না। তো টেক্সচার যে কাজটা করতেছে যে মোটামুটি একটু শার্পনেসটা বাড়াচ্ছে বা এটা কমায় দিচ্ছে। ক্লারিটি এটাও একই রকমই কাজ করে, যেমন দেখেন এটা যদি বাড়ায় দেই এটা একটু আগেরটার মতোই এটাও শার্প করতেছে, আর যদি আমরা এটা ঘোলা করে দিচ্ছে বা একটু ব্লার করে দিচ্ছে বা স্মুথ করার চেষ্টা করতেছে, পাশাপাশি হচ্ছে এরকম একটু ব্লার হয়ে যাচ্ছে এবং ছবির কালারটাও কিন্তু একটু নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো এত বেশি দেওয়া যাবে না। ক্লারিটিটা হালকা, আমি এটার মানে এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে আমি ক্লারিটি 20% পর্যন্ত আর কি রাখি। আর টেক্সচারটা সাধারণত ইউজ করি না, আমার যে কাজগুলো ফটো এডিটিং যে কাজগুলো করি ওগুলোতে টেক্সচারটা আমি ইউজ করি না। আচ্ছা, তো ক্লারিটিটা আমি এখানে 20% বা 22% পর্যন্ত রাখলাম। তো তাতে কি হলো, কিছুটা ক্লিয়ার হলো ছবিটা, ঠিক আছে। যেমন ছবিটা এরকম ছিল, মোটামুটি আলো বাড়ছে, পাশাপাশি হচ্ছে ছবিটা কিছুটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এরপরে দেহাজ যেটা আছে সেটা একটু দেখেন, যেমন এটাতে হচ্ছে আপনার একটু এই যে টাইপের একটু কালারটা করে দিচ্ছে, এদিকে দিলে একটু সাদা সাদা করে দিচ্ছে, এদিকে দিলে একটু গাঢ় বা একটু ডিপ কালার করে দিচ্ছে। তো এটাও যদি প্রয়োজন হয় তাহলে আপনি প্লাস বা মাইনাস যেটা ভালো লাগে সেই দিকে আপনি দিয়ে রাখতে পারেন। তো আমার আপাতত এটা দরকার নেই, আমি এটা 0 রাখতেছি। আচ্ছা, এরপরে যে দুইটা অপশন, এই দুইটা অপশন আমরা যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ভিতরেও পেয়েছিলাম, ফাইবারেন্স আর স্যাচুরেশন।
ভাইব্রেন্সটা হচ্ছে ছবিতে থাকা কালারগুলোকে আরো উজ্জ্বল করে, আর এটা প্লাস ভ্যালু দিলে বাড়ায়, মাইনাস ভ্যালু দিলে কমায় দেয়। তো এখানেও একই কথা, যেমন ধরেন আমি যদি এখানে প্লাস ভ্যালু দিই, তাহলে ছবিতে যেই কালারগুলো আছে সেই কালারগুলোকে আরো উজ্জ্বল করে দিবে, বা ছবি মানে কালারগুলোকে আরো বাড়ায় দিবে। বাড়ায় দিলে দেখেন এখানে অন্যান্য সব ঠিক আছে, বাট চশমাতে যেই আহ, নীল কালারের ছায়াটা পড়ছে বা রিফ্লেকশনটা হয়েছে সেটা কিন্তু বেড়ে গেছে এবং দেখতে কিন্তু বাজে দেখাচ্ছে। তো এগুলো খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, একটু পরিমাণ মতো। স্যাচুরেশনটা হচ্ছে ভাইব্রেন্সের থেকে আরেকটু বেশি পরিমাণে কালারটা অ্যাপ্লাই করে। এটা যদি বেশি করে দেন তাহলে দেখেন ইয়েলো হয়ে গেছে বেশি পরিমাণে, যদি মাইনাস করে দেন তাহলে এটা সাদা কালো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো এই ভাইব্রেন্সটা আর স্যাচুরেশনটাও হালকা করে আমরা দিতে পারি। আচ্ছা, আর এই দুটা বেশি করে দিলে কিন্তু আরেকটা সমস্যা হয়ে যায় যে অনেক সময় ইয়েলো হয়ে যায়, ঠিক আছে। এই যে ফেসটা দেখেন ইয়েলো হয়ে গেছে, তো এটা ওই জন্য বেশি দেওয়া যাবে না। যেগুলো হচ্ছে বেশি ফ্যাকাশে টাইপের ছবি, মানে রং একদম জ্বলে গেছে বা রং শূন্য যে ছবিগুলো, সেগুলোতে আপনি চাইলে বাড়ায় দিতে পারেন, ঠিক আছে। বাট যেগুলোতে মোটামুটি ভালো কালার আছে সেগুলোতে আর বেশি পরিমাণে দিয়ে ওই ছবির অরিজিনাল কালারটাই নষ্ট করে ফেলার দরকার নাই, ঠিক আছে। হালকা করে একটু দিলে মোটামুটি ঠিক থাকে। আচ্ছা, তো এই জিনিসগুলো কি সবাই বুঝতে পারছেন? বেসিকের ভিতরে যে বিষয়গুলো ছিল সেগুলো এতক্ষণ আমরা দেখলাম, পরেরগুলো একটু দেখাচ্ছি। আচ্ছা, এখন আমাকে বলেন যে যা দেখালাম বুঝতে পারছেন কিনা, সবাই আছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, একজন। হ্যালো হ্যাঁ ভাই, মানে ক্লায়েন্ট কি আমাকে বলবে জাস্ট কি এডিট করে দিতে ছবিটা? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে মানে এখন বলবে। আমি যেটা করলাম, হ্যাঁ হ্যাঁ, এখন এটা কি তার কাছে ভালো লাগবে না কি লাগবে না, এটা কিভাবে মানে বুঝবো? বা আচ্ছা, এখন আপনার কাছে মানে যতটুকু করলে ভালো দেখাবে বা আপনার নিজের কাছে আগে ভালো লাগাতে হবে, তাহলে ক্লায়েন্টের কাছে ভালো লাগবে, ঠিক আছে। মানে এরকম কি হয় যে আমি কাজ করে দিলাম, সে হ্যাঁ, আবার বলবে না এরকম করো, আবার এটা চেঞ্জ করো, এরকম হয় নাকি? মানে এরকম ধরেন আপনার ক্লায়েন্ট বলে দিবে যে আমার এখানে কালার ইনহ্যান্সমেন্ট করে দাও, মানে ইনহ্যান্সমেন্ট মানে হচ্ছে কালারটাকে বাড়ায় দাও, ঠিক আছে। আবার বলবে যে বেসিক একটা এডিট করে দাও। বেসিক এডিট বলতে আপনি এই যে যা যা দেখালাম এইভাবে করে দেবেন, তাহলে ক্লায়েন্ট খুশি আর কি। আর সাথে আরো এই যে পরের যে দুই একটা অপশন আছে ওগুলো একটু করতে হবে, মানে এই ক্যামেরাটা ব্যবহার করে জাস্ট আপনি ফটোটা দিয়ে দিলে ক্লায়েন্ট খুশি হয়ে যাবে, ঠিক আছে। অতিরিক্ত আরো অনেক কিছু যে করা লাগবে তার দরকার নেই। আর ক্লায়েন্ট যদি ধরেন মানে তার কি চাহিদা সেটা সে উল্লেখ করে দিবে। তো ফটো এডিটিং রিলেটেড কাজগুলো মানে নর্মালি এই ধরনের কালার কারেকশন, ইনহ্যান্সমেন্ট বলবে, তারপরে হচ্ছে আপনার স্মুথ করতে বলবে। তো এই সবগুলো এই ক্যামেরার ভিতরে চলে আসবে, ঠিক আছে। আর স্পট যদি থাকে সেটা আলাদা করে উল্লেখ করে দিবে যে এই স্পটগুলো রিমুভ করতে হবে। বা আপনাকে যদি যেমন ধরেন আলাদা আরেকটা কাজ দিতে পারে যে এখানে যে নীল কালারটা আছে সেটা আলাদা করে বলবে যে এটা নীল কালারটা রিমুভ করতে হবে, ঠিক আছে। মানে এই যে ছায়াটা আছে ছায়াটা রিমুভ করতে হবে, তো সেগুলো আলাদা করে উল্লেখ করবে। বাট যখন আপনাকে বলবে যে নর্মাল একটা বেসিক একটা এডিটিং এর কথা বলবে, তখন আপনার এইগুলো আর চিন্তা করা লাগবে না আর কি। যেমন ধরেন আমি একটু এখানে একটা ইয়েতে যাচ্ছি, এখানে এই যে দেখেন জেনারেল ইনহ্যান্সমেন্ট, ঠিক আছে। তারপরে এখানে অন্যগুলোতে স্ক্রিন রিটাচ, ব্যাকগ্রাউন্ড রিমুভাল আলাদা। আচ্ছা, ফটো ইনহ্যান্সমেন্ট, ম্যানিপুলেশন। তো যাই হোক, মানে নর্মালি আপনার জাস্ট ফটোটাকে একটু ভালো করে দেওয়া, সুন্দর করে দেওয়া, এটাই হচ্ছে ক্লায়েন্টের চাহিদা থাকে, ঠিক আছে। মানে নর্মাল ফটো এডিটিং রিলেটেড যে কাজগুলো থাকে সেখানে আপনাকে জাস্ট যেভাবে ফটোটা আছে ওইটাকে আরেকটু সুন্দর করে দিতে হবে, এই। একটা মানে সিলি কোশ্চেন মাথায় আসলো। হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে এই যে যে জিনিসটা করলেন, হ্যাঁ, এটা কিন্তু মানে আহামরি কোনো কাজ না। না না, মানে এরকম কাজও কি মানুষ পাঠায় যে এগুলাতে আমি আরে নরমাল ভাই কি মোবাইল অ্যাপস দিয়ে কি করতে পারি? হ্যাঁ, কি বলেন আপনি। আমাকে একটা কাজ দিছিল একজন ক্লায়েন্ট, ইউএস এর একটা ক্লায়েন্ট, বুঝছেন। সে মানে পোর্ট্রেট একটা ছবি তুলছে। পোর্ট্রেট ছবি বুঝেন তো, মানে লম্বা যে ছবিটা, এটা হচ্ছে পোর্ট্রেট ছবি। আর যেটা হচ্ছে জি জি। পাতালে ছবি সেটা হচ্ছে মানে যেটা উইডটা বেশি সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ ছবি। হুম এখন হুম। ক্লায়েন্ট আমাকে একটা ছবি দিচ্ছে, পোর্ট্রেট ছবি। সে একটা গাড়ির কারের সামনে দাঁড়ায় আছে। এখন ক্লায়েন্ট আমাকে ছবিটা দিয়ে বলে যে এটা ক্রপ করে দিতে হবে, মানে ল্যান্ডস্কেপ সাইজ করে দিতে হবে, $5। ঠিক আছে, তো এটা করে দিলাম। আরো $5 মানে $10, আরো $5 টিপস দিচ্ছে এই কাজের জন্য।
এই হচ্ছে আর কি, মানে বাইরের যারা আছে তাদের হিসাবটা হচ্ছে ওরা, মানে ওরা চায় যে আমার এটা একজন প্রফেশনাল লোকের মাধ্যমে বা প্রফেশনাল যে কাজ করে তার মাধ্যমে আমার এই কাজটা আমি করে নিব, তাহলে সে একটা মানে মনের ভিতরে একটা স্যাটিসফাইড মানে স্যাটিসফ্যাকশন আর কি ফিল করে। ঠিক আছে, সে নিজেও এটা করতে পারে, কিন্তু এই ধরনের যে কাজগুলো এগুলো একটা দুইটা ছবি খুব কমই পাবেন। এগুলো ধরেন যে আপনার বিভিন্ন ইভেন্টের ছবি থাকতে পারে, তারপরে আপনার ওয়েডিং ফটো থাকতে পারে। হ্যাঁ, সেগুলোতে কিন্তু আপনার ওই একটা দুইটা ছবি থাকবে না, হয়তো বা 20টা 30টা বা 100 200 ছবি এরকম থাকবে। তো 100 200 ছবি ওগুলো তো আর ক্লায়েন্ট মানে যার বিয়া বা যার ইভেন্ট সে তো আর নিজে ছবি তুলতেছে না, সে কি করতেছে ফটোগ্রাফারকে দিয়ে ছবিগুলো তুলাচ্ছে, ফটোগ্রাফারকে দিয়ে ছবিগুলো তোলাচ্ছে। এখন মানে হয় ফটোগ্রাফার আপনাকে দিয়ে এডিট করাবে, কারণ ওদের তো ওরা নিজেরা এডিট করতে বসলে তো ওদের আরও যে ইভেন্টগুলো আছে সেগুলো ওরা ধরতে পারবে না। তো তখন এই ধরনের কাজগুলো এই বাইরে যারা ফটো এডিটিংয়ের কাজ করে তাদের থেকে করায় নিচ্ছে। আবার যারা ধরেন যে অনেক সময় এমনও মেসেজ পাইছি যে ফটোগ্রাফার ছবি তুলে দিচ্ছে বাট ছবিগুলো ভালো হয় নাই, তো তখন মানে যার ইভেন্ট বা যার মানে আপনার বিয়ে শাদী সেই তখন ছবিগুলোকে এডিট করতে দেয়, কারণ অনেকগুলো ছবি সে ওগুলো কাজটা জানে না বা পারে না, সেই ক্ষেত্রে এগুলো এডিট করতে দেয়। ঠিক আছে, এগুলো কাজ পাওয়া যায়, এটা নিয়ে টেনশনের কিছু না যে বা এগুলো বেসিক জিনিস লাগলেও এটার কাজ আছে। আচ্ছা, জাহিদ কই গেল? আসছে না, আসলে দাঁড়ান ওকে একটু মেসেজ দিই। তানভীর, হ্যাঁ, যে পিছনে যে মানে ছবি যে এডিট করলো ইউজ করলো না, ওটার পিছনে ধর কোনো গাছপালা আছে, হুম হুম। সবুজ কোথাও থাকে হলুদ, সেই ক্ষেত্রে কিভাবে করবো এটা? এরকম থাকে না যে একটু মানে সিনারি কিছু থাকে, হয়তো একটু এক সাইডে হ্যাঁ গ্রিন হ্যাঁ আছে, একটু ইয়েলো আছে, বা একটু মাটি মাটি কালার থাকে নিচের দিকে, হ্যাঁ, মানে ওইগুলো কিভাবে করবো তখন? এইভাবেই কালার গুলি করে? মানে শুধু ওই জায়গাটাতে কালারটা চেঞ্জ করবেন তাই হ্যাঁ বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মানুষের পেছনে যে আছে ওইটা লুকটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা, তো যদি এমন হয় যে নির্দিষ্ট কোনো একটা জায়গায় আমার কাজ লাগবে, সেই ক্ষেত্রে একটাই কথা যে ওইখানে আমাকে আলাদা করে সিলেকশন করে ওই জায়গাটাকে আমার আলাদা করে নিতে হবে। ঠিক আছে, আর যদি পুরোটাতেই আমার কাজ হয় সেই ক্ষেত্রে তো আর সিলেকশনের প্রয়োজন হচ্ছে না, নির্দিষ্ট একটা জায়গায় লাগলে সেটা আমরা সিলেকশন করে নিব। আর আরেকটা বিষয় হচ্ছে, যেমন ধরেন ক্যামেরার ক্ষেত্রে আরেকটা বিষয় আমরা খুব সহজে করতে পারি, যেটা হচ্ছে কালার চেঞ্জের যে বিষয়টা আমরা গত ক্লাসে করছিলাম, হিউ স্যাচুরেশনের মাধ্যমে কালার চেঞ্জ আচ্ছা করা যায়, সেই ক্ষেত্রে আমরা সিলেকশন করে করতে পারি। পাশাপাশি হচ্ছে আগে করে তারপর হচ্ছে আমরা ওই ব্রাশ টুল দিয়ে করে কালারটাকে আবার নিয়ে আসতে পারি। তো এইখানে সিলেকশন ছাড়া আমরা কালার চেঞ্জ আচ্ছা করতে পারবো। ঠিক আছে, তো সিলেকশন ছাড়া কালার চেঞ্জ করার জন্য এই যে এখানে 4 নাম্বারে একটা অপশন আছে, HSL। এই HSL মানে হিউ স্যাচুরেশন, আর একটা হচ্ছে লুমিনেন্স। তো এখানে এই হিউতে আসলে আমরা কালার চেঞ্জ করতে পারবো। তো আচ্ছা হিউয়ে আসলে কালারটা চেঞ্জ করতে পারবো কিভাবে, দেখেন এখানে যেই কালারটা মানে রেড, আর এখানে হচ্ছে আপনার মানে যেই দুইটা কালার এখানে পাশাপাশি আছে শুধুমাত্র ওই কালারগুলোই কম বেশি করা যাবে, মানে চেঞ্জ করা যাবে। যেমন ধরেন আচ্ছা। যে এখন এখানে যে কালারটা আছে, এই হুম, টি শার্টের কালারটা, হ্যাঁ এই যে এখানে দেখেন এই যে ব্লু কালারটা। ঠিক আছে, এখন এটা কিন্তু হুম, সিলেকশন করা ছাড়াই চেঞ্জ হচ্ছে, বুঝা গেছে? সিলেকশন করা ছাড়া এভাবে এইটার মাধ্যমে চেঞ্জ করা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আমাদের এই জিনিসটা রিমুভ করা লাগবে, এখানে যে নীল কালারের যে রিফ্লেকশনটা আছে সেটা রিমুভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই যে স্যাচুরেশন থেকে আবার এটা কমাই দিতে পারবো। যেমন এখানে ব্লু কালারটাকে যদি আমি একটু মাইনাস করে দিই, মাইনাসগুলো দিয়ে দিই, তাহলে এটা আবার হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, দেখেন। ঠিক আছে। তো ওইভাবে মানে যদি কালার স্পেসিফিক কোনো কালার হয় সেই ক্ষেত্রে আমরা এখান থেকেও কাজ করতে পারবো। আর আরেকটা ওয়ে হচ্ছে যে ওইটাকে সিলেকশন করে নিয়ে কাজ করা, এই দুইটা ওয়ে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তো এখন আমরা এখানকার দ্বিতীয় যে অপশনটা পাচ্ছি টোন কার্ভস এর ভিতরে পাচ্ছি হচ্ছে এটা মূলত হচ্ছে আপনার এই ব্রাইটনেস কম বেশি করার জন্য এখানে 4টা অপশন দেওয়া, হাইলাইট, লাইট, ডার্কস আর শ্যাডো। তো
এগুলো যদি প্রয়োজন হয় কম বেশি করে দেখতে হবে, যদি প্রয়োজন হয় বা এর যদি অ্যাডজাস্ট মানে ভালো মনে হয় তাহলে আপনি প্লাস মাইনাস যা ভালো মনে হয় সেটা রাখবেন। ঠিক আছে, লাইট কম বেশি করে দেখতে হবে। ঠিক আছে, এগুলো আর আমি এত বেশি করতেছি না, জাস্ট আমি একটু হালকা পাতলা একটু দেখতেছি, যতটুকু ভালো মনে হয় আমি ততটুকু রেখে দিচ্ছি। আচ্ছা, এরপরে যে 3 নম্বরে যে বিষয়টা আছে ডিটেল, এই ডিটেলের ভিতরে একটা অপশন আছে নয়েজ ডিটেকশন। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আপনি মানে ক্যামেরা দিয়ে যখনই কোনো ফটো এডিট করবেন তখন আপনি ডিটেলে এসে মানে বেসিক এডিটটা করার পরে ডিটেলে অবশ্যই আসবেন। ডিটেলে আসার পরে নয়েজ ডিটেকশন থেকে লুমিনাসটাকে বাড়ায় দেবেন। এই লুমিনাসটাকে বাড়ায় দিলে যেটা হয় যে স্ক্রিনটা স্মুথ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখেন যে পিক্সেলগুলো মানে স্পষ্ট বোঝা যাচ্ছে, বা এটা পিক্সেলেটেড বলে আর কি, এই ধরনের ছবিগুলোকে পিক্সেলেটেড হয়ে আছে, মানে ছবিটা জুম করা হচ্ছে তখন পিক্সেলগুলো স্পষ্ট ফেটে ফেটে যাচ্ছে এরকম আর কি বোঝা যাচ্ছে মনে হচ্ছে। তো আমরা যখন লুমিনেন্সটাকে বাড়ায় দিব তখন এই জিনিসটাকে ব্লার করে মানে স্মুথ করে দেয় এবং দেখতে ছবিটা অনেক সুন্দর দেখাবে তখন। ঠিক আছে, দেখেন এটা আস্তে আস্তে যত বাড়ায় দিব এটা 100% করে দিলে যে এতটুকু স্মুথ হয়ে গেল। এটা এই যে এরকম একদম পুরো স্মুথ করে দিচ্ছে ছবিটাকে। ঠিক আছে, যেখানে পিক্সেল যেগুলো দেখা যাচ্ছিল পিক্সেল কিন্তু আর নাই, মানে পিক্সেলগুলোকে ব্লার করে একদম মিশিয়ে দিছে। তো এই জিনিসটা আপনারা মানে ফটো এডিটিং এর বেসিক এডিটিং করতে গেলেও বেসিকের কাজগুলো সারার পরে আপনি ডিটেল থেকে লুমিনাসটাকে প্রয়োজন মতো এটা বাড়াই দেবেন। যদি দেখেন যে অল্প হয়ে যাচ্ছে মানে ছবির রেজুলেশনের উপরে ডিপেন্ড করে আসলে, রেজুলেশন যদি কম থাকে তাহলে অল্প দিলে হয়, যদি ছবির রেজুলেশন বেশি থাকে তাহলে এটা একটু বেশি দিতে হয়। যেমন এই ছবির রেজুলেশন অনেক বেশি, যার কারণে এখানে মোটামুটি একটু বেশি পরিমাণে দিতে হবে। ঠিক আছে, অল্প দিলে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, এই যে অল্প দিলে এটা থেকেই যাচ্ছে আর কি নয়েজটা। এই হচ্ছে বিষয়। তো নয়েজ রিডাকশন এটা খুব মানে ভালো একটা কাজ। এই অনেক সময় ক্লায়েন্টরা শুধু এই স্মুথ করে দেওয়ার কাজটাই ক্লায়েন্ট দিবে, যে আমার মানে স্ক্রিনটা স্মুথ করে দিতে হবে বা যে ছবিগুলো থাকবে স্ক্রিনটা স্মুথ মানে করে দিতে হবে। তো যা শুধু এটা করে আচ্ছা দিলেই ক্লায়েন্টরা পছন্দ করে। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, এটা কি ওই ফেসে ক্লিক করে দেন হচ্ছে যে ব্লার করব না তাহলে শুধু না না ফেসটা না ব্লার হবে? না, ফেসে ক্লিক করতেছি আমি জুম টুল দিয়ে, এটা জাস্ট জুম ইন জুম আউট ও করার জন্য। আচ্ছা, হ্যাঁ, মানে একটু জুম ছাড়া এখানে যদি আমি কম বেশি করি বুঝতে পারবেন না, ওই জন্য আমি তো ব্লার করলে কি পুরো পিকটাই ব্লার হয়ে পুরো যাচ্ছে পুরো নাকি? পিকটাই, হ্যাঁ পুরো পিকটাই ব্লার ঠিক না, আচ্ছা এটা স্মুথ বলে। ঠিক আছে, ব্লার হলে আচ্ছা, পুরোটা আপনার হ্যাঁ হ্যাঁ ব্লার হয়ে যাবে, এটা কিন্তু ব্লার হয় নাই। হ্যাঁ, স্মুথ হয়েছে। হ্যাঁ স্মুথ, জাস্ট এখানে যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, জুম করলে বোঝা যাচ্ছে, জুম না করলে বুঝতে পারবেন না। এই যে এটা হচ্ছে আমরা এই যে 80% ভ্যালু দিছি আর এটা হচ্ছে 0 ভ্যালুতে। আচ্ছা, আর 4 নম্বরে যেটা আছে একটু আগে তো দেখালাম, এখানে মূলত 3টা কাজ, একটা হচ্ছে হিউ, স্যাচুরেশন, একটা হচ্ছে লুমিনেন্স। হিউ এর কাজটা হচ্ছে যে আমরা চাইলে কোনো একটা কালারকে চেঞ্জ করতে পারবো সিলেকশন করা ছাড়া, তবে আমরা আমাদের মন মতো কোনো কালার দিতে পারবো না। তো এখানে যেই যেই কালারগুলো দেওয়া থাকবে সেই কালারগুলোই শুধু চেঞ্জ করা যাবে। ঠিক আছে, তো যেমন ধরেন এখানে অরেঞ্জটাকে যদি আমি একটু কম বেশি করি, অরেঞ্জ কালার পুরো ছবিতে অরেঞ্জের যেই শেডটা আছে বা যেই মানে কালারটা আছে যতটুকু আছে সেই জায়গাতে কালার চেঞ্জ করে দিচ্ছে। আচ্ছা, এরপরে যদি গ্রিন কালার, এখানে ব্লু কালারটাই বেশি, ঠিক আছে, কালারটাই বেশি ধরা যাচ্ছে। তারপরে ইয়েলো কালারটা যদি আমরা ধরি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডে যে ইয়েলো কালারটা আছে সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, মানে এইখান থেকে আমরা যদি কোনো কালার চেঞ্জ করতে চাই তাহলে সিলেকশন করা ছাড়া কালারটা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, স্যাচুরেশনের কাজ হচ্ছে যে এখানে যেই যেই কালারগুলো আছে, এখানে যে নামগুলো দেওয়া আছে সেগুলোর লাইটনেস কম বেশি করা যাবে। ঠিক আছে, সেখানে যদি আপনার আরেকটু কালার দরকার হয় তাহলে আরেকটু কালার দিতে পারবেন, যদি কম দরকার হয় তাহলে একটু কমাতে পারবেন। যেমন ধরেন আমার এখানে ব্যাকগ্রাউন্ডে যে ইয়েলো কালারটা আছে সেই ইয়েলো কালারটাকে আমি চাচ্ছি আর একটু কমাই ফেলবো, তাহলে এখানে ইয়েলো কালারটাকে আমরা যদি 0 করে দিই তাহলে দেখেন এখানকার যে ইয়েলোটা সেটা কিন্তু একদম মানে নাই হয়ে গেল, সাদা সাদা কালো ঠিক না, হালকা একটু থেকে গেছে। আবার যদি এটা বাড়াই দিই তাহলে কিন্তু বেশি পরিমাণে ইয়েলো হয়ে গেল। ঠিক আছে, এখানে সিলেকশন করা ছাড়া এই কাজগুলো করা যাচ্ছে। আবার অনেক সময় দেখবেন যে ফেসটা ইয়েলো হয়ে গেছে, তো সেই ক্ষেত্রেও এই যে অরেঞ্জটা যদি কম বেশি করেন তাহলে কিন্তু কাজটা হয়ে যায়। যেমন আপনার ছবিতে অনেক সময় আপনার রেড কালার বা অরেঞ্জ কালারটা বেশি আসে, তখনও এই কাজটা
মাইনাস করে দিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এগুলো আমি এটা 0 করে দিচ্ছি, ইয়েলোটা এতটুকু থাকুক, এটাও 0 থাকুক। আচ্ছা, তো মোটামুটি এই ছিল বিষয়। আর লুমিনাসটা হচ্ছে একটু ডার্কনেস তৈরি করবে, ঠিক আছে? লুমিনাসটা হচ্ছে ডার্কনেস তৈরি করবে, যেমন যে কালারটা আমরা সিলেক্ট করবো ওইটা ডার্ক করে দিবে আর একটা লাইট করে দিবে। আচ্ছা, তো এই চারটা মোটামুটি প্রয়োজন হয়। আর এখানে ইফেক্ট একটা অপশন আছে, এটাতে আবার এখানে একটা অপশন আছে অ্যামাউন্ট। এটা যদি আমরা প্লাস ভ্যালু দিই তাহলে চারদিক থেকে একটা সাদা কালারের একটা ইফেক্ট আসবে, যেমন এই যে এরকম। বা মাইনাস ভ্যালু দিলে কালো কালারের আসবে। তো অনেক সময় ছবিতে কিন্তু আপনার এই ইফেক্টগুলো দিলে ভালো দেখায়। তো যদি মনে করেন যে দিলে ভালো লাগবে তাহলে আপনি যে ব্ল্যাকটা দিতে পারেন। সাদাটা সাধারণত এত বেশি দেখা যায় না, ব্ল্যাক আর কি হালকা করে দিলে জাস্ট দেখতে ভালো দেখায়। তো এটা পাবেন হচ্ছে যে এফএক্স এর ভিতরে। আচ্ছা, তো মোটামুটি এই তো। এখন আমি জাস্ট ওকে করতেছি। ওকে করার পরে আমরা আফটার বিফোর একটু করে দেখলে বুঝতে পারবো যে আমরা কতটুকু ইমপ্রুভ করতে পারলাম ছবিটাকে। তো আমি এখানে আগের ছবিটাকে মুভ টুল দিয়ে আমরা পাশাপাশি নিয়ে বসাই দিই, ঠিক আছে? এই হচ্ছে আফটার বিফোর, বিফোর আফটার। আচ্ছা, ক্যামেরারও কি বুঝতে পারছেন সবাই? ক্যামেরার মাধ্যমে আমরা ফটো এডিটিং রিলেটেড কাজগুলো কিভাবে করতে পারবো? জি ভাই। আচ্ছা, তো এখানে আরেকটা ছবি আছে। এখানে আরেকটা মজার বিষয় দেখেন, সেটা হলো যে এই যে ইমেজটাতে আমরা যে যে কাজগুলো করলাম, এখন আমার দরকার যে এখানে আরেকটা ইমেজ আমি ওপেন করছি, এইখানে ওই সেম কাজটাই আমার অ্যাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে ফিল্টার মেনুর ভিতরে একদম ফার্স্টে একটা অপশন পাবেন। এটা হচ্ছে এখান থেকে যে অপশনটা ব্যবহার করবেন সেটার নামটা এখানে দেওয়া থাকবে। তবে এটার কাজটা হচ্ছে যে এখানে আমরা যেই ইফেক্টটা অ্যাপ্লাই করব, যেই ফিল্টারটা ব্যবহার করব, সেইটার যেই ভ্যালুগুলো আছে সে রেকর্ড করে রাখে, মানে ধরে রাখে, ঠিক আছে? লাস্টের যেটা করবেন সেটা। তো এখানে যদি একবার ক্লিক করি তাহলে এইটাতে যেই যে ফিল্টারগুলো বা যে যে অপশনগুলো আমরা ব্যবহার করলাম, যেমন যতটুকু পার্সেন্টেজ রাখছি, সে এখানেও সেই কাজটা করে দিবে। তো আমি এখানে একটা কপি নিচ্ছি, কপি নিয়ে একটু অ্যাপ্লাই করে দেখি যে এটার সাথে এটা দেখেন অ্যাডজাস্ট হয় নাই। ওইটাতে এক ধরনের মানে কম বেশি করার প্রয়োজন মানে হচ্ছিল, ওইটাতে করছি, বাট এইখানে কিন্তু আগেরটার সাথে এটা যেহেতু ছবির ব্যাকগ্রাউন্ডের কালার, সামনে যারা আছে তাদের কালার ম্যাচিং হচ্ছে না, এইখানে আগেরটা অ্যাপ্লাই করাতে কিন্তু ছবিটা দেখতে আরো খারাপ দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা সুবিধা হয় যখন হচ্ছে আপনার একই রিলেটেড অনেক ধরনের ছবি থাকে, তখন কিন্তু এটা আপনার একটা ক্লিক করেই দেখা যায় যে হয়ে যায়। মানে একটা ছবিতে কাজ করছেন, আরও 8-10টা ছবি ওই একই জায়গারই বাট ফ্রেম ভিন্ন ভিন্ন, তখন দেখবেন যে আপনি একটাতে অ্যাপ্লাই করছেন আর বাকিগুলোতে ওইটা জাস্ট অ্যাপ্লাই করে দিলে হয়ে যায়। তো আমার কাজে কিন্তু আমি ওইভাবে কাজগুলো করি আর কি। আচ্ছা, এখন এইটাও আমি হালকা করে একটু খুব অল্প সময় আমি একটু করে দেখাচ্ছি, যেমন এখানে কি কি করলে ছবিটাকে আমরা একটু বেটার করতে পারবো। তো ফার্স্টে হচ্ছে ছায়াটা মানে শ্যাডোটা এভাবে একটু করে নেবেন। তারপরে কন্ট্রাস্ট এখানে প্লাস ভ্যালু, হাইলাইট, ঠিক আছে? দেখেন হাইলাইট করলে কিন্তু হাইলাইট অংশগুলো বেশি পরিমাণে চলে যাচ্ছে। তো এখানে হাইলাইটটা একটু বুঝে শুনে দিতে হবে। হোয়াইট হালকা রাখতে পারি। ক্লারিটি, ফাইবারের স্যাচুরেশনটা এখানে বেশি দেওয়ার দরকার নাই, কারণ এটা রাতের দিকে মনে ছবিটা তোলা। এক্সপোজারটাও বেশি দিলে এটা আবার খারাপ দেখাবে। আচ্ছা, আর এখান থেকে লুমিনেন্স, ঠিক আছে? ছবির রেজুলেশনটা এটা অনেক কম, যার কারণে যে ছবিটা বড় করলে ফেটে যাচ্ছে, ঠিক আছে? যে এরকম যদি করে দিই তাহলে এটা একদম প্লাস্টিক হয়ে গেল। ছবির রেজুলেশন কম থাকার কারণে এরকম হচ্ছে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা এই যে সবাই একটু লাল লাল হয়ে গেছে বেশি, তো লাল লালটাকে যদি কমাতে চাই তাহলে আমরা এই যে এখানে 4 নাম্বার অপশনে আসবে, এখান থেকে অরেঞ্জটাকে যদি কমাই দিই তাহলে কিন্তু এই যে ফর্সা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এতক্ষণ যে জিনিসটা দেখলাম সেটা হলো
ফটো এডিটিং এর বেসিক যে রিটাচিং বা ফটো এডিটিং এর যে বেসিক যে জিনিসগুলো লাগে একটা কালার কারেকশনের জন্য, সেই জিনিসগুলো আমরা দেখলাম ক্যামেরার মাধ্যমে। এখন পরের যে বিষয়টা আছে সেটা আমরা একটু দেখব, ফটো রিটাচিং। ফটো রিটাচিং আর ফটো এডিটিং প্রায় একই রকমেরই কাজ। ফটো রিটাচিং এর ভিতরে এক্সট্রা যে কাজটা আপনার থাকবে সেটা হচ্ছে যে ধরেন ফেসের ভিতরে হয়তো বা কোনো স্পট আছে, সেগুলোকে একটু টাচ আপ করতে হবে বা এগুলো রিটাচ করতে হবে, ঠিক আছে, স্পটগুলোকে রিমুভ করে দিতে হবে। তো এই ধরনের কাজগুলোকে সাধারণত ফটো রিটাচিং বলে, অর্থাৎ ফেসের ভিতরে যে স্পটগুলো দাগগুলো থাকবে সেগুলোকে ক্লিন করে দিতে হবে। তো এর সাথে হচ্ছে আপনার বেসিক যে এডিটিং এর কাজটা আমরা করলাম সেটাও লাগবে। তো এইটা আমি জাস্ট একটু করে দেখাচ্ছি, যেমন এই ছবিটা একটু ওপেন করে নিচ্ছি। তো এই ধরনের কাজে আপনাকে আগে যেটা করতে হবে যে আপনার যে স্পট হিলিং ব্রাশ টুলগুলো আছে বা হিলিং ব্রাশ টুল আছে সেগুলো দিয়ে আগে যে স্পটগুলো আছে সেগুলো মোটামুটি একটু ঠিক করে নিতে হবে। তো এগুলো ঠিকঠাক করার জন্য আপনারা তো আগে দেখছেন সেটাই জাস্ট করতে হবে। যেমন আমি এখানে হিলিং ব্রাশ টুলটা নিচ্ছি, একটু এগুলো রিটাচ করে নিচ্ছি। হয়ে গেল, ঠিক আছে। এই স্পটগুলো আগে ঠিক করে নেবেন, নেওয়ার পরে হচ্ছে আপনার রিটাচিং এর জন্য মানে কালার কারেকশন বা স্মুথ করার জন্য তখন আপনি ক্যামেরাটা ব্যবহার করবেন। তো ক্যামেরারও ব্যবহার করেও আপনারা স্ক্রিনটাকে স্মুথ করার যে কাজটা সেটা করতে পারবেন। পাশাপাশি আরও অনেকগুলো ওয়ে আছে স্ক্রিন স্মুথ করার জন্য। তো আরেকটা ওয়ে আমি দেখাচ্ছি। যদি ক্যামেরা রোধে হয়ে যায় তাহলে অন্য অপশনের আর ব্যবহার করার দরকার নেই, ঠিক আছে। এটা মাথায় রাখবেন যে ক্যামেরা রোধে যদি আপনার স্ক্রিন স্মুথের কাজটা খুব সুন্দর করে হয়ে যায় তাহলে অন্য অপশনের আর দরকার হবে না। আচ্ছা, তো এখন মোটামুটি স্ক্রিনের যে স্পটগুলো ছিল সেগুলো ঠিক মানে দূর করে নিলাম। এখন আমি ক্যামেরাতে যাচ্ছি, ক্যামেরাতে গিয়ে আমরা দেখব যে স্ক্রিন স্মুথের যে কাজটা ছিল, যে 3 নাম্বার যে অপশনটা ডিটেলের ভিতরে, এখান থেকে আমি জাস্ট স্ক্রিন ফেসটাকে একটু বড় করে নিচ্ছি। নেওয়ার পরে নয়েজ রিডাকশন থেকে লুমিনেন্সটাকে বাড়ায় নিচ্ছি, ঠিক আছে। যে এরকম এই পর্যায়ে আসছে, আমরা যদি একটু বিফোর আফটার দেখি তো মোটামুটি হয়ে যাবে। তারপরেও যদি আপনি চান যে না এখানে আরও আপনি কাজ করবেন বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে না আরও আমাকে পারফেক্ট করে দাও বা আরও ভালো করে দাও, সেই ক্ষেত্রে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। তো এগুলোর উপরে আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল পাবেন, সেগুলো দেখেও আপনি কাজ করতে পারবেন। তো অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো একটা হচ্ছে মানে এখানে আমরা একটা কপি নিয়ে নিচ্ছি। কপি নেওয়ার পরে আমরা এখন যাব হচ্ছে ফিল্টার মেনু থেকে আদার থেকে হচ্ছে এখানে হাই পাস নামে একটা অপশন আছে। হাই পাসটাতে ক্লিক করলে আপনার যে কাজটা হবে যে এই যে এরকম একটা শার্পনেস তৈরি হবে আর কি, ছবিটা ক্লিয়ার করবে। তো ফার্স্ট আমি এখানে করলাম। এখন দেখেন গত ক্লাসে বা তার আগের ক্লাসগুলোতে আমরা এই যে এখানে ব্লেন্ড মোডের কাজগুলো আমরা দেখছিলাম, ঠিক আছে। তো এখানে এই কাজটার একটু ব্যবহার আছে, যেমন এখান থেকে এটাকে আমাকে সফট লাইট করে দিতে হবে। তো সফট লাইট আমি করে দিলাম। তাহলে কি হচ্ছে দেখেন, আমরা যখন একটু জুম করতেছি এখন এই যে হ্যাঁ এইটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে, আর মোডটা চেঞ্জ করে দেওয়াতে এটা এখন এইভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা একটু শার্প হয়েছে বা একটু ক্লিয়ার করে দিয়েছে। আচ্ছা, এখন আমি নিচের যেটা আছে এটার আরেকটা কপি নিচ্ছি। কপি নেওয়ার পরে এইটাতে গিয়ে আমি আরেকটা ফিল্টার ব্যবহার করব, সেটা নাম হচ্ছে ব্লার থেকে হচ্ছে ঘুষিয়ান ব্লার নামে একটা অপশন আছে এইটা। তো এখানে আসার পরে এটা আপনার স্ক্রিনটাকে ব্লার করে দিতে হবে, ঠিক আছে। তো ব্লার কত পরিমাণ করব এটা আপনার ছবির উপরে ডিপেন্ড করবে, ছবির রেজুলেশনের উপরে। যদি কম লাগে কম, বেশি লাগলে বেশি। একদম বেশি করে দিলে আবার একদম ছবিটা নষ্ট হয়ে যাবে, অত বেশি করা যাবে না, হালকা পরিমাণে। তো এটার ক্ষেত্রে 15% আমি রাখি, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, 15% আমি রাখলাম। এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখন গত ক্লাসে আমরা মার্জ করা শিখছিলাম, মার্জ, ঠিক আছে। তো এখন আমি এই যে দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ার আমার আলাদা লাগবে না, এই দুইটা লেয়ারকে আমি কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেলছি। কন্ট্রোল ই দিয়ে মার্জ করে ফেললাম। মার্জ করার পরে আমরা এখন
যেই নিচের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা উপরে তুলবো বা উপরের লেয়ারটাকে নিচে নামায় দিব। নামায় দেওয়ার পরে এখন বা এই অবস্থায় থাকুক সমস্যা নাই, এখানে আমি অ্যাডজাস্টমেন্ট যে অ্যাড লেয়ার মাস্কটা নিচ্ছি। আচ্ছা, অ্যাডজাস্টমেন্ট অ্যাড লেয়ার মাস্কটা নেওয়ার পরে এখানে উপরেরটা নিচে থাকবে। হ্যাঁ, অ্যাড লেয়ার মাস্কটা নিলাম, নেওয়ার পরে জাস্ট আমরা এখন ব্রাশ টুল দিয়ে ফরগ্রাউন্ডটা হচ্ছে ব্ল্যাক কালার রেখে জাস্ট স্ক্রিনে এসে যদি আমরা ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো। আর এখানে অপাসিটিটা প্রয়োজন মতো একটু কম বেশি করে নিতে হবে, ঠিক আছে, যে এখানে স্ক্রিনটা স্মুথ হয়ে যাচ্ছে। বা এগুলোকে আপনার ওই ফটো রিটাচিং যেই কাজটা সেটারই আরেকটা পার্ট আর কি। অর্থাৎ স্ক্রিন স্মুথ করার যে বিষয়টা আমরা ক্যামেরার থেকে করতে পারছিলাম সেটা এখান থেকেও করতে পারবো, ঠিক আছে। এটা আরেকটা ওয়ে আর কি দেখালাম। এটাকে আবার অনেকে ওই যে হাই ইন রিটাচিংও বলে এই কাজটাকে। আচ্ছা, তো এখন যদি দেখেন আর আমাদের মেন ছবিটাই এখানে কাজ করে ফেলছে। এখানে এটাকে আরেকবার একটু নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডে এটাকে রেখে দেয়, একটা কপি বেশি নেওয়া লাগতো। ঠিক আছে, তো এখানে কালার কারেকশনের কোনো কাজ করি নাই, জাস্ট শুধু আমি স্ক্রিনটাকে স্মুথ বা ফটো রিটাচিং এর জন্য আপনার যেই কাজটা দরকার ছিল সেই কাজটা শুধু করছি, ঠিক আছে। জাস্ট দেখেন দুইটার মধ্যে পার্থক্য দেখলে বোঝা যাচ্ছে। এটা কি বুঝতে পারছেন সবাই? কাজটা কিভাবে করলাম স্টেপগুলো যদি মনে না থাকে সমস্যা নেই, ভিডিওটা দেখে যখন করবেন তখন স্টেপগুলো ফলো করেন তাহলেই হবে। একটু ডিফিকাল্ট মনে হলো। হ্যাঁ, এই জন্য ক্যামেরাটা সহজ ছিল, ক্যামেরাটা দিয়ে আগে ট্রাই করবেন, যদি ওটাতে হয়ে যায় তাহলে তো হইলই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এটা আরেকটা ছবি যেটা আমি রাখছি। আচ্ছা, এখানে জাস্ট আমি তাদেরকে একটু লিপস্টিক দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। লিপস্টিক বা মেকআপের কাজগুলো কিভাবে করবেন সেই জিনিসটা একটু দেখেন। আলাদা একটা লেয়ার নেবেন, তারপরে সিলেকশন করে নিতে পারেন, পেন টুল দিয়ে করে নিতে পারেন, বা নর্মালি ব্রাশ টুল দিয়েও কালারটা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখানে দাঁড়ান আগে আমি একটু পেন টুল দিয়ে সিলেকশন করেই নিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এই যে এখানে সিলেকশন পাথ করে নিলাম, কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন করলাম, করার পরে এখন আমরা ধরেন যে রেড কালার মানে লাল কালারটা দিব, তো সেই ক্ষেত্রে আমি লাল কালারটা এটা সিলেক্ট করলাম, করার পরে এখন আমি অল্টার ডিলিট দিচ্ছি। আচ্ছা, এখন আরেকটা কাজ করতে হবে একটু, সেটা হচ্ছে যে এই যে সিলেকশনটা করলাম এই সিলেকশনে হালকা করে একটু ফেদার অ্যাপ্লাই করতে হবে। ফেদারটা হচ্ছে যে এক মিনিট আপনাদেরকে ফেদারটা একটু দেখাই নেই, তাহলে বুঝতে পারবেন যে ফেদারের কাজটা কি। যেমন এই যে এখানে সিলেকশন টুলের কন্ট্রোল বারে ফেদার নামে একটা অপশন ছিল, সেটার ব্যবহারটা আপনাদেরকে দেখাই নাই। তো এটা খুব বেশি আমাদের প্রয়োজন হবে না, তো মাঝে মধ্যে একটু একটু লাগতে পারে। তো ফেদারের কাজটা কি? ফেদারের কাজটা হচ্ছে যে এটা যদি 0 পিক্সেল থাকে সেই ক্ষেত্রে আমি যখন কালার অ্যাপ্লাই করব কোনো সিলেকশন করে, তখন কালারটা এই যেভাবে অ্যাপ্লাই হচ্ছে পুরোটাতে, মানে সিলেকশন যতটুকু ছিল ততটুকুতে এটা অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, ফেদারে যদি আমার এখন কোনো একটা ভ্যালু দেওয়া থাকে, যেমন হচ্ছে আমি 30 পিক্সেল ভ্যালু দিলাম, দেওয়ার পরে সেম আরেকটা এখানে সিলেকশন করলাম, করার পরে আমি এখানে কালার অ্যাপ্লাই করলাম, তাহলে দেখেন পার্থক্যটা কি। পার্থক্যটা হচ্ছে যে ফেদারে যে পরিমাণ ভ্যালু দেওয়া থাকবে সেই পরিমাণে
সাইডের এজটা, সিলেকশনের লাস্টের যে এজটা আছে সেটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে, যেভাবে মিশে যাবে, ব্লেন্ড হয়ে যাবে চারদিকে। তো এখানে হালকা করে 1 পিক্সেলের একটা ফেদার আমাদেরকে দিতে হবে, যাতে একদম মানে এই লাইন বরাবর কালারটা না আসে, হালকা করে একটু ব্লেন্ড হয়ে যায়, মানে এই চারপাশে বা উপরে নিচে যেন একটু ব্লেন্ড হয়ে যায়। তো যার কারণে একটু ফেদার দিয়ে নিতে হবে। তো ফেদারটা আমরা যদি সিলেকশন করার পরে ফেদারটা দিতে চাই, সেই ক্ষেত্রে রাইট মাউস ক্লিক করে এখান থেকে ফেদারটা দিতে হয়। ফেদারটা আমি এখানে 2 পিক্সেল দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পর আমি এখন কালারটা অ্যাপ্লাই করে দিলাম। তারপরে যে হালকা একটু এখানে ব্লেন্ড হয়েছে, হ্যাঁ, এই ছবিটা রেজুলেশনটা অনেক বেশি, আর একটু মনে হয় বেশি দেওয়া লাগতো। আচ্ছা, যাই হোক, তো যতটুকু দিচ্ছি তাই থাকুক। এখন এখানে দেখেন সরাসরি কালার অ্যাপ্লাই করাতে ঠোঁটটা কিন্তু ঢেকে গেছে বা বোঝা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এখানকার যে মোডগুলো ছিল মোডগুলো চেঞ্জ করতে হবে, এবং আপনাকে দেখতে হবে যে কোন মোডে এটা ভালো দেখায় বা পারফেক্ট আছে, ঠিক আছে। তো এখানে সফট লাইট বা মাল্টিপ্লাইটা দিলাম। এটাতে ইয়েটা আর একটু বেশি করা লাগতো, মানে স্মোকটা বা ফেদারটা একটু বেশি দেওয়া লাগতো। মাল্টিপ্লাইটা এটা মোটামুটি যে এরকম একটা কালার আসছে, আরেকটা হচ্ছে যে এখানে সফট লাইটটা দিলে বা ওভারলেটা না, সফট লাইটটা দিলে আরেকটু হালকা কালার আসছে। অথবা আমি চাচ্ছি যে না, মাল্টিপ্লাইটাই থাকুক, বাট আরেকটু কম থাকবে কালারটা, মানে আরেকটু কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে আবার অপাসিটিটাও কমাই দিতে পারি, ঠিক আছে, যে অপাসিটিটা একটু কমাই দিয়ে মোটামুটি এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এই হচ্ছে, মানে আপনাদেরকে এটা দেখানোর কারণটা হচ্ছে যে এই যে মোডগুলো কখন কোন কাজে লাগবে সেটা হচ্ছে জাস্ট একটু বোঝানোর জন্য, যে এইভাবে অ্যাডজাস্ট করার জন্য আমাদের এই মোডগুলো কাজে লাগবে। যেমন এখানে মাল্টিপ্লাইটা দিলাম, পাশাপাশি আবার অপাসিটিটাও কিন্তু কমাই দিয়ে এইভাবে অ্যাডজাস্টটা করে নিলাম। ডাইরেক্ট কালারটা থাকলে কিন্তু তখন এটা মানে এটা অ্যাডজাস্ট হচ্ছিল না বা এটা ভালো দেখাচ্ছিল না। এখন কিন্তু জিনিসটা বোঝা যাচ্ছে না যে এটা ফেক বা এটা আলাদা করে দেওয়া, ঠিক আছে, মানে রিয়েলিস্টিক একটা ভাব বোঝা যাচ্ছে, মানে মনে হচ্ছে। আচ্ছা, তো এখন আমরা পরের যে কাজটা আছে সেটা এখন দেখি। তো এই জিনিসগুলো কি বুঝতে পারতেছেন তো সবাই? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ফটো রিটাচিংটা দেখলাম, পাশাপাশি হচ্ছে এই স্কিন স্মুথিং এর কাজটাও দেখলাম। তারপরে প্রোডাক্ট ফটো এডিটিং বা রিটাচিং সেটা আমরা একটু দেখব। তো প্রোডাক্ট ফটো এডিটিং বলতে আপনার অনেক সময় ক্লায়েন্টরা ছবি দিবে, মানে প্রোডাক্টের ছবিটাকে আপনাদেরকে ঠিকঠাক করে দিতে হবে। যেমন এখানে দেখেন একটা ছবি, তো প্রোডাক্টের ছবিতে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ প্রয়োজন হয় সেটা করে নিতে হবে। পাশাপাশি আমরা ফটোতে মানে যেই ইমেজগুলোতে আমরা ক্যামেরা র দিয়ে যেরকম কালারটাকে ঠিক করলাম, এই ধরনের কাজ আপনার প্রোডাক্টের ক্ষেত্রেও প্রয়োজন হতে পারে, ঠিক আছে। প্রোডাক্টের ক্ষেত্রেও ওই সেম ওয়েতে আপনি ক্যামেরা রতে প্রোডাক্টের ছবিটা নিয়ে যাবেন, তারপরে ওখানে কালারগুলোকে ঠিকঠাক করে নিতে পারবেন। তো এই কাজটাকে আবার আলাদা করে প্রোডাক্ট ফটো এডিটিং নামে আপনার এই মার্কেট প্লেসগুলোতে পাওয়া যায় বা সার্চ দেয়, ঠিক আছে। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কিওয়ার্ড, মানে আপনারা যখন ফাইবারে কাজ করতে যাবেন তখন এই জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে, ঠিক আছে। মানে এগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কাজ, মানে ক্লায়েন্টরা আপনাকে সার্চ করবে, মানে আপনার যে সার্ভিসগুলো থাকবে সেই সার্ভিসগুলোতে এই রিলেটেড কিওয়ার্ডগুলো, এই রিলেটেড মানে নামগুলো আপনার যে সার্ভিসটা থাকবে সেখানে যেন থাকে, ঠিক আছে। তো এটা আমি একটু দেখাই, যেমন হচ্ছে প্রোডাক্ট ফটো এডিটিং দিলে দেখেন এই যে ছবিটা আমি এখানে নিয়ে রাখছি, ঠিক আছে। তো প্রোডাক্ট ফটো এডিটিং বলতে জাস্ট একটা প্রোডাক্টের ছবি, এটা মানে ক্যামেরাতে তোলা ছবিটাকে আরেকটু সুন্দর করে যেন ওয়েবসাইটে আপলোড করা হয়, যার কারণে সেইটাকে একটু এডিট করে নিতে হয়, ঠিক আছে। তো যেমন ধরেন এই যে এই ছবিটা এখানে হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল ছবিটা এরকম ছিল, আর পরের ছবিটা এখানে একটু কালারটাকে একটু বাড়ানো হয়েছে, পাশাপাশি এখানে রিফ্লেকশন তৈরি করা, একটা শ্যাডো দেওয়া। তো আমরা এখন এই কাজটা এখন একটু দেখি, ঠিক আছে। যেমন এই যে এখানেও মেন ছবিটা ছিল এরকম একটু ঘোলা টাইপের বা একটু কালারটা মানে ডার্কনেস আছে, তো এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে এই যেভাবে তৈরি করা হচ্ছে। তো এখানে আমি কয়েকটা ছবি রাখছি, আপনাদেরকে একটু দেখাই। আপনাদের কাজ থাকবে বাকিগুলো করা, আমি এখানে একটা করে দেখাচ্ছি। তো আমি এখানে একটা ছবি নিলাম, নেওয়ার পরে এখন আমাদের দরকার হচ্ছে এই ছবিটাতে ছবিটার যে কালারটা আছে সেটা ঠিকঠাক করা, পাশাপাশি একটা রিফ্লেকশন তৈরি করা। আমরা এখানে আরেকটা কাজও শিখে ফেলবো, সেটা হচ্ছে রিফ্লেকশন কিভাবে তৈরি করতে হয়, ঠিক আছে। যে এখানে যেটা দেখতে পাচ্ছেন যে রিফ্লেকশন মানে ছবির একটা ছায়া পড়ছে, ছায়া এটাকে বলে না, ছায়াটা হচ্ছে শুধু কালো কালারের যেই ছায়াটা সেটা, এটাকে বলা হচ্ছে রিফ্লেকশন। মানে কোনো একটা গ্লাসের উপরে রাখলে যেরকম একটা পিছন মানে নিচের দিকে একটা ছায়া পড়ে সেইটা আর কি,
রিফ্লেকশন হয়। তো এইটা আমরা কিভাবে করব সেই কাজটা আমরা এখানে দেখে নেব। আচ্ছা, তো প্রথমে আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে একটু রিমুভ করে নিচ্ছি। তো যদি দেখেন যে ছবিতে ব্যাকগ্রাউন্ডটা একেবারে হোয়াইট কালার বা যে কোনো একটা সলিড কালার, সেই ক্ষেত্রে আপনি ম্যাজিক ইরেজার দিয়ে জাস্ট একটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তো আমি এখানে ম্যাজিক ইরেজার দিয়ে রিমুভ করে নিলাম। এখন আমি ক্যামেরা রোতে যাচ্ছি। তো ক্যামেরা রোতে যাওয়ার আগে অবশ্যই একটা কপি নিয়ে নিচ্ছি, যেন আমার অরিজিনাল ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ডে থেকে যায়, আমরা যেন আফটার বিফোর করে দেখতে পারি। তো আমি একটু পাশে একটু বাড়ায় নিচ্ছি, জাস্ট এখানে আমি এটাকে নিয়ে আসলাম। আর এটা আচ্ছা থাকুক। তো আমি এখন এই লেয়ারটাকে সিলেক্ট করে ক্যামেরা রোতে যাচ্ছি। তো এখানেও একই, জাস্ট আপনাকে দেখতে হবে যে ছবিটার কালারটাকে কিভাবে ফুটায় তোলা যায় বা কিভাবে ভালো করা যায়। তো আমি জাস্ট এখান থেকে শুরু করতেছি। কন্ট্রাস্ট, তারপরে এক্সপোজারটা বাড়াতে হবে হালকা, হাইলাইট, ঠিক আছে। এগুলো আপনাকে মানে প্লাস মাইনাস করে দেখে যেটা ভালো লাগবে সেটা আপনি রাখবেন। তো আমার কাছে যেটা ভালো লাগতেছে আমি সেটা রেখে দিচ্ছি। আচ্ছা, তো মোটামুটি এতটুকু আমি করলাম, আর কিছু করলাম না। তো জাস্ট এই যে এখানে আমরা কালারটাকে এতটুকু আমরা বাড়াই নিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ডে আরেকটা লেয়ার নিয়ে নিচ্ছি এবং এখানে সাদা কালার অ্যাপ্লাই করে দিলাম এবং এটাকে লক করে দিলাম যেন এটা নড়াচড়া না করে। এখন যে কাজটা আমরা দেবো সেটা হচ্ছে রিফ্লেকশনটা কিভাবে করতে পারবো। ঠিক আছে, তো রিফ্লেকশন তৈরি করার জন্য আমরা এই যে লেয়ারটা আছে এটাকে কন্ট্রোল টি বা এটার একটা কপি দিব ফার্স্টে। ঠিক আছে, রিফ্লেকশন করার জন্য ফার্স্টে যে লেয়ারটার বা যে অবজেক্টটার রিফ্লেকশন করবেন সেটার আগে একটা কপি নেবেন। তো কপি নেওয়ার পরে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্মটা আসবে। ট্রান্সফর্মটা আসার পরে রাইট মাউস ক্লিক করলে এখানে নিচে আমরা একটা অপশন পাবো, ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজন্টাল। তো ফ্লিপ ভার্টিক্যাল বা ফ্লিপ হরিজন্টালটা কি, একটা হচ্ছে উল্টা করে দিবে, একটা হচ্ছে আপনার বিপরীত দিকে ঘুরিয়ে দিবে। অর্থাৎ যদি হরিজন্টালটা দিই ফ্লিপ, তাহলে ডানটা বামে যাবে, বামটা ডানে আসবে, আর ফ্লিপ ভার্টিক্যালটা দিলে উপরের মাথা নিচে চলে যাবে। ঠিক আছে, তো এখন আমাদের লাগবে হচ্ছে ফ্লিপ ভার্টিক্যালটা, অর্থাৎ নিচের দিকটা উপরে চলে আসবে এবং এটাকে আমরা একদম নিচের সাথে যে এখানে মিলাই দিব। মিলাই দেওয়ার পরে এখন দেখেন এখানকার যে তলাটা আছে, তলাটা কিন্তু সমান না, হালকা একটু রাউন্ড আছে। এখন এই ইমেজটাকে হালকা একটু রাউন্ড করে এই তলাটা ওই তলার সাথে মিলাই দিতে হবে। তো এটা করার জন্য এইটার উপরে মানে এখানে আরেকবার আমরা রাইট মাউস ক্লিক করব, করার পরে এখানে আরেকটা অপশন পাবো হচ্ছে ওয়ার্পের কাজ হচ্ছে এই ট্রান্সফর্মের যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা এখন আমাদের মতো করে এইভাবে আমরা চাইলে বাড়াতে পারবো, কমাতে পারবো, বা মানে পুরোটাকে আমরা আমাদের ভিতরে যেখানে ক্লিক করব সেইখান থেকে জিনিসটাকে এডিট করা যাবে। এখন জাস্ট এইখানে এই মাথা এটার সাথে এবং এই মাথা এটার সাথে লাগাই দিচ্ছি, আর মাঝখানটা হালকা করে একটু এই যে মাঝখানে যেহেতু হালকা একটু রাউন্ড, হালকা করে একটু রাউন্ড করে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে ওকে। ঠিক আছে, যে এখন এটা হয়ে গেল। তো এখন রিফ্লেকশন তার এমন না, ঠিক আছে, নিচের দিকে যদি স্পষ্ট ওইটাই থাকে তাহলে তো আর রিফ্লেকশন মনে হচ্ছে না। এখন রিফ্লেকশন মনে করানোর জন্য এখানে আরেকটা কাজ করতে হবে। ফার্স্টে তো আপনাকে এটা উল্টাই দিতে হবে, পাশাপাশি হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে হবে। নেওয়ার পরে এখানে ওই যে অ্যাড লেয়ার মার্কস, ঠিক আছে, যে ঘুরে ফিরে কিন্তু আপনাদের অ্যাড লেয়ার মার্কসের কাজটা আসবে বারবার। তো এই জন্য এটা কনসেপ্টটা ক্লিয়ার না হলে দ্রুত মানে আপনারা যত তাড়াতাড়ি এটা কনসেপ্টটা ক্লিয়ার করবেন তত আপনার কাজ করতে সুবিধা হবে। তো এখন আমি অ্যাড লেয়ার মার্কসটা নিচ্ছি। অ্যাড লেয়ার মার্কস নেওয়ার পরে আমরা যাব হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটাতে। আচ্ছা, এখন গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করলাম, উল্টা হয়েছে, এটা হচ্ছে রিভার্স হবে। এই ঠিক আছে, তো এখানে কাজটা কি হলো আমি একটু ব্যাখ্যা করি। দেখেন আমরা জানি যে মাস্কিং এর থাম্বনেলে সাদা এবং কালো কালার দিয়ে কাজ করে থাকে। তো এখানেও সাদা এবং কালো কালার দিয়ে কাজ হয়েছে। কালো কালার যেদিকে আছে এই যে নিচের দিকটা, এই দিকটা কিন্তু মুছে গেছে, আর এই কালো আর সাদার এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করছি। ঠিক আছে, সাদা কালো কালারের গ্রেডিয়েন্ট কালার। তো এই জন্য জাস্ট আপনার এই যে এরকম উপরের দিকটা ক্লিয়ার, আস্তে করে নিচের দিকে যেতে যেতে যখন বেশি কালো হয়ে গেছে তখন এটা বেশি মানে একদম নাই হয়ে গেছে। তো এখানে আমরা জাস্ট
গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে সাদা এবং কালো কালারের গ্রেডিয়েন্টটা যখন অ্যাপ্লাই করে দিচ্ছি তখন এই কাজটা হয়ে যাচ্ছে, মানে এই রিফ্লেকশনের কাজটা। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন সবাই? আর একবার একটু দেখান তো ভাই গ্রেডিয়েন্টটা। আচ্ছা, ওই যে লাইট ডিপ করছেন যে এটা কিভাবে হলো? আচ্ছা, এখানে লাইট ডিপটা হচ্ছে মূলত এই যে গ্রেডিয়েন্ট টুলটা নিচ্ছি, ঠিক আছে? গ্রেডিয়েন্ট টুলটা দিয়ে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে সাদা কালো কালার এই দুটো নিচ্ছি। নেওয়ার পরে ধরুন আমি আবার এটা এই মাস্কিং এর এটা ডিলিট করে নিচ্ছি, এয়ারলিয়ার মাস্ক দিলাম। এখন তো এটা পুরো স্পষ্ট আছে, তাই না? তো এখন এখানে এয়ারলিয়ার মাস্ক দিলাম, নেওয়ার পরে এখানে কাজটা কি হবে দেখেন। কাজটা হবে যে আমার উপরের দিকটা থাকবে স্পষ্ট, মানে হালকা একটু স্পষ্ট থাকবে, এবং নিচের দিকে যত আসবে তত অস্পষ্ট হয়ে মিশে যাবে। যেমন অন্য ছবিগুলোতে দেখেন, এই যে দেখেন এখানে উপরের দিকটা, মানে এইটার উপরের দিক বলতে এই যে উল্টা করার পরে উপরের যে সাইডটা, এখানে এই সাইডটা হালকা করে মানে এটা স্পষ্ট আছে, যত নিচের দিকে যাচ্ছে তত কিন্তু মিশে যাচ্ছে, মিশতে মিশতে এদিকে আর দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো আমরা সেই কাজটাই করতেছি। দেখেন এখানেও এটার উল্টা দিকে যত কাছে আছে তত স্পষ্ট, যত নিচের দিকে যাচ্ছে তত এটা হালকা হয়ে যাচ্ছে এবং মিশে যাচ্ছে। তো এইখানেও ওই রকমই একটা কাজ করতে হবে। তো এই কাজটা করার জন্য আমাদেরকে গ্রেডিয়েন্ট টুলটা ব্যবহার করতে হবে। সাদা কালো কালারের গ্রেডিয়েন্ট কালারটা যখন আমরা ব্যবহার করতেছি তখন এই যে উপরের দিকে সাদা সাদা থাকলে তো দেখা যাবে, আর নিচের দিকে হচ্ছে ব্ল্যাক, আর এই সাদা কালো কালারের যেই মাঝখানে যেই স্মুথ হয়ে যাচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটাই হচ্ছে আপনার এরকম স্মুথ হয়ে গেছে, ঠিক আছে? যে এইভাবে আপনার উপর থেকে নিচের দিকে হালকা করে গিয়ে মিশে যাচ্ছে। যদি এখানে দেই তাহলে কিন্তু উপরের দিকে থেকে যাচ্ছে, এই জন্য আপনাকে এখান থেকে ক্লিকটা করতে হবে। আচ্ছা, এটা যদি পুরোপুরি নাও বোঝেন সমস্যা নেই, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন ট্রাই করলে আশা করি করতে পারবেন। ক্লিয়ার এটা? তো এই ধরনের যে কাজগুলো আছে এই কাজগুলোকে বলা হচ্ছে আপনার প্রোডাক্ট ফটো এডিটিং, ঠিক আছে? ওই একই, মানে আমরা যে নর্মাল মানুষের ছবিতে যখন একটা এডিটিং এর কাজ করতে যাব ওইটা আর এই প্রোডাক্ট ফটো একই, জাস্ট শুধু একটা হচ্ছে প্রোডাক্টের ফটো আর একটা হচ্ছে মানুষের ফটো বা মানে ইমেজের ছবি তোলা আর কি, ঠিক আছে? তো একই কাজ, শুধু এটার নামটা আলাদা। ওই রিং এর ছবিটা একটু যাবেন, রিং। হ্যাঁ, তবে এখানে মানে ওইটার এটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে যে আপনার এখানে হয়তো বা আপনার একটু রিফ্লেকশন দিতে হতে পারে বা একটু শ্যাডো দিতে হতে পারে। হ্যাঁ, বলেন। রিং এর যে ভিতরের লেখাগুলা, হ্যাঁ, যেমন অরিজিনাল পিকটা কিন্তু কেমন জানি ভিতরে খাঁজ কাটা, এডিটটা একদম স্মুথ হয়ে গেছে। এটা কি জাস্ট নরমাল এডিটের ফলে হয়েছে নাকি ওই লেখার উপর আবার কাজ করা লাগছে? লেখার উপরে কোনো কাজ করা হয় না। যেমন দেখেন এখানে এটা তো ও মানে আপনার কি বলে আফটার বিফোর আফটার করে দেখাতে গেছে, তো যার কারণে হয় এমন হতে পারে যে মেন ইমেজ এটা এবং এই ইমেজটাতেই সে মানে খারাপ করে জাস্ট দেখাচ্ছে যে এটা এরকম ছিল। কথা বুঝতে পারছেন? হুম হুম। মানে এইটাই মেইন ইমেজটাকেই সে খারাপ করছে, খারাপটাকে ভালো করে না, এরকমও হতে পারে। জাস্ট এখানে দেখাতে হবে যে আফটার বিফোর আফটার, যে আগেরটা ভালো ছিল না পরেরটা ভালো হয়েছে, জাস্ট এটা বোঝানোর জন্য এরকম করতে পারে। আচ্ছা, এখানে ফার্স্টে হচ্ছে একটু ইয়া করে নিলে ভালো হতো। আলাদা করে লেখাতে কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? আপনি যদি এখান থেকে যা করবেন সেগুলো ওই লেখা সহই কাজ করবে। ঠিক আছে, যে কাছাকাছি কিন্তু হয়ে গেছে। আর একটু লাইট বাড়াতে হবে আর কি। আচ্ছা, এটা কি ক্লিয়ার প্রোডাক্ট ফটো এডিটিং? জি ভাই। আচ্ছা, আচ্ছা, এরপরে ইমেজ রিসাইজ। হ্যাঁ, খুব সহজ একটা কাজ, খুব মজার একটা কাজ।
এটার একটু দেখেন এটা কিভাবে করবেন। ইমেজ রিসাইজের কাজটা কি সেটা আমরা আগে একটু দেখে নেই। ইমেজ রিসাইজ লিখে এখানে সার্চ করলাম। ইমেজ রিসাইজ বলতে একটা ছবি ক্লায়েন্ট আপনাকে দিল, সেই ছবিটার সাইজটাকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে, এতটুকুই কাজ। ঠিক আছে, অর্থাৎ আপনার উইথ এবং হাইট, প্রত্যেকটা ছবির তো উইথ এবং হাইট থাকে। এখন এই উইথ এবং হাইট আপনাকে ক্লায়েন্ট বলবে যে আমার উইথটা চেঞ্জ করে দাও অথবা হাইটটা চেঞ্জ করে দাও, অথবা বলবে যে দুইটাই চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তো এই ধরনের যে কাজগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে আপনার ইমেজ রিসাইজের কাজ। যেমন এখানে দেখেন একটা ছবিকেই সে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় করে দেখাচ্ছে। এখানেও কয়েকটা ছবি আছে কয়েক রকম সাইজ করে দেওয়া, এখানেও কয়েক রকম সাইজ করে দেওয়া আছে ছবিগুলো। তো এই হচ্ছে ইমেজ রিসাইজের কাজ। তো এই কাজটা আমরা কিভাবে করবো সেটা এখন দেখাচ্ছি। ঠিক আছে, তো এই কাজটার নাম হচ্ছে কি ইমেজ রিসাইজ বা ফটো রিসাইজ বা ক্রপ করা। ঠিক আছে, যে ক্রপ পিকচার, এই যে দেখেন ক্লায়েন্টরা কিন্তু ক্রপ করার জন্য কাজ দেয় বা ক্রপ পিকচার লিখেও কিন্তু ক্লায়েন্ট সার্চ করতে পারে যে ক্লায়েন্টের একটা ইমেজ ক্রপ করা লাগবে, সে লিখে সার্চ করে তারপরে কাউকে পাচ্ছে এবং তাকে অর্ডারটা দিচ্ছে বা কাজটা দিচ্ছে। আচ্ছা, তো এখন ইমেজ রিসাইজের কাজটা কিভাবে করবেন, তো আমি এখানে কিছু ছবি রাখছি। যেমন ধরেন এই ছবিটা আমি নিলাম। এখন একটা ছবির আমরা ইমেজের যে সাইজটা আছে মানে রিসাইজের জন্য ফার্স্ট আপনাকে এটার যে সাইজটা আছে সেটা আগে জানতে হবে। তো সেটা জানার জন্য বা এটা চেঞ্জ করার জন্য আমরা যেখানে যাব সেটা হলো ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই ইমেজের উইথ কত এবং হাইট কত এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে দেখেন উইথ এবং হাইট কত দেওয়া আছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। এখন ক্লায়েন্ট আপনাকে যে কোনো একটা সাইজ বলে দিবে, যেমন বলতে পারে যে আমার হাইটটা প্রত্যেকটা ছবির জন্য 1000 পিক্সেল লাগবে, অথবা ক্লায়েন্ট বলে দিল যে আমার প্রত্যেকটা ছবির জন্য হাইট লাগবে হচ্ছে 500 পিক্সেল হাইট লাগবে। তো এই রিকোয়ারমেন্টগুলো কেন লাগে, দেখবেন আপনার ওই যে ফর্ম ফিল আপ করতে গেলে ভার্সিটির যেই ফর্ম ফিল আপগুলো আছে ওখানে করতে গেলে কিন্তু আপনার একটা ওই যে ছবি আপলোড দিতে হয়, এটার একটা নির্দিষ্ট সাইজ দেওয়া থাকে, এত বাই এত। তারপরে আপনার যে একটা সিগনেচার আপলোড দিতে হয় সেটার একটা নির্দিষ্ট সাইজ দেওয়া থাকে। তো আবার বিভিন্ন ওয়েবসাইটে ই কমার্স সাইটগুলোতে আমরা ছবি আপলোড করি বা ছবি ওখানে দেওয়া থাকে, ওই ছবিগুলো নির্দিষ্ট একটা ওই ওয়েবসাইটের ছবিগুলো আপলোড দেওয়ার জন্য নির্দিষ্ট একটা জায়গা সেখানে বরাদ্দ থাকে। তো এখন ওই জায়গা থেকে যদি ছবিটার সাইজ বড় হয় সেক্ষেত্রে কিন্তু ছবিটা ওইখানে লোড নেবে না। তো তখন কি করতে হয়, তখন ওই জায়গা যেই সাইজটা সেই হিসাবে ওই ছবিগুলোকে রিসাইজ করে নিতে হয়। ঠিক আছে, তো এই জন্য এই ধরনের কাজও কিন্তু অনেক পাওয়া যায়, যে ইমেজ রিসাইজের কাজ। তো এটার উপর আমার কিন্তু একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। যে আমার একজন স্টুডেন্ট কিন্তু ইমেজ রিসাইজের কাজ করে একদিনে $800 একটা কাজ করছিল, 4000 ইমেজের রিসাইজের কাজ করছিল একদিনে। মানে ওই প্রজেক্টটা ছিল $800 একটা প্রজেক্ট। তো ছোট ছোট কাজ, বাট কাজগুলো পাওয়া যায় মার্কেট প্লেসে এবং খুব সহজে কিন্তু মানে আর্নিংও করা যায় এই কাজগুলো করে। আচ্ছা, তো এখন যে কোনো ইমেজের যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে ইমেজের উইথটা চেঞ্জ করবো বা হাইটটা চেঞ্জ করো, তখন আপনি যাবেন হচ্ছে ইমেজ মেনু থেকে ইমেজ সাইজ, এখান থেকে যদি উইথ চেঞ্জ করতে বলে তাহলে আপনি উইথটা চেঞ্জ করে দিবেন, হাইট চেঞ্জ করতে বলে হাইটটা চেঞ্জ করে দিবেন। তো এখন ধরেন ক্লায়েন্ট আমাকে বললো যে উইথটা চেঞ্জ করে দিতে 600 পিক্সেল, তো আমি এখন উইথটা 600 করে দিলাম। তো দেখেন উইথটা 600 করে দেওয়াতে হাইটটা কিন্তু অটোমেটিক এখানে নিয়ে নিছে। হাইট কিন্তু আমি কোনো কিছু চেঞ্জ করি না, হাইটটা অটো চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এই যে দুইটার সাথে লিঙ্ক করা আছে, মানে উইথের সাথে হাইটটা লিঙ্ক করা আছে। তো এটা লিঙ্কটা করা থাকলে আপনার ভালো, মানে ভালো বলতে এটা করা থাকতে হবে, কারণ ছবির ক্ষেত্রে আপনার যদি এটা লিঙ্ক করা না থাকে, কত হাইট হলে এবং কত উইথ হলে এটার রেশিওটা ঠিক থাকবে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এই জন্য অবশ্যই এটা টিক চিহ্নটা বা এটা অন করে রাখতে হবে। ঠিক আছে, কনস্ট্যান্ট মানে এক্সপেক্ট রেশিওটা এটা যেন নষ্ট না হয়, এই জন্য এটা আপনার অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। আচ্ছা, তো এখন আমি জাস্ট এটা ওকে করলাম এবং এটা 100 পিক্সেল কিন্তু কমে গেল, 700 পিক্সেল উইথ ছিল এখন কিন্তু 600 পিক্সেল হয়ে গেছে। এখন জাস্ট এটা আমি যদি ক্লায়েন্টকে সেভ করে দিয়ে দিই তাহলে এটা হয়ে গেল। এই হচ্ছে কাজ। ঠিক আছে, মানে ইমেজ রিসাইজের কাজটা হয়ে গেছে। এখন ক্লায়েন্ট আপনাকে কিন্তু একটা দুইটা ছবি ইমেজ রিসাইজের জন্য সাধারণত দিবে না। ক্লায়েন্টের ধরেন যে একটা ই কমার্স সাইট বা একটা ওয়েবসাইটে 100টা ছবি আপলোড দিতে হবে, যে সবগুলোর সাইজ তখন তাকে ঠিক করে নিতে হবে। তো এখন অনেকগুলো ছবিতে আপনি কিভাবে কাজ করবেন, অনেকগুলো ছবিতে আপনি একটা একটা করে যদি করতে যান, হ্যাঁ অনেক সময় লাগবে। তো এই কাজটাকে আমরা
মানে খুব দ্রুত করার জন্য আমি এখন আরো একটা জিনিস আপনাদেরকে শিখাচ্ছি বা দেখাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকশন প্যানেলের একটা ব্যবহার। ঠিক আছে, সেটা আপনাদেরকে আগে দেখানো হয় নাই। এটা হচ্ছে এই প্রজেক্টের কাজ করতে গিয়ে লাগবে, সেজন্য এটা আমি আগে আর দেখাই নাই। তো আমি এখান থেকে একটা পেজ নিচ্ছি। এখানে অ্যাকশনটা আমি একটা প্যানেল আছে, অ্যাকশন প্যানেল, অ্যাকশন প্যালেট, এটা নিয়ে আসার পরে এখানে আপনারা দেখতে পাবেন ডিফল্ট অ্যাকশন। তারপরে হচ্ছে ডিফল্ট অ্যাকশনের ভিতরে অনেকগুলো অ্যাকশনের নাম দেওয়া থাকে। এগুলো হচ্ছে ফটোশপ ইনস্টল করলে এগুলো ডিফল্টভাবে থাকে। তো এখন অ্যাকশন জিনিসটা কি সেটা একটু বলি। অ্যাকশন জিনিসটা হচ্ছে যে আপনি কোনো একটা কাজ করতে গিয়ে ধরেন একই কাজ বারবার করা লাগবে, তো সেই ক্ষেত্রে মানে একই কাজ মানে প্রত্যেকটা ছবিতে একই কাজ, আপনার ডিফারেন্ট কোনো কাজ না। যদি এমন হয় তাহলে আপনি একটা কাজ করার সময়, একবার করার সময় আপনি ওই কাজটাকে রেকর্ড করে রাখতে পারবেন। ঠিক আছে, মানে সেভ করে রাখতে পারবেন ওই কাজটাকে, স্টেপগুলো আপনি এখানে রেকর্ড করে রাখতে পারবেন। তারপরে যখন ওই কাজটা অন্য আরেকটা ইমেজে আপনার প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে আপনি জাস্ট ওই অ্যাকশনটাকে আপনি দেখায় দিবেন, তখন ফটোশপ একাই ওই কাজগুলো করে দিবে। তো এখন আমরা অ্যাকশন কিভাবে তৈরি করে এবং কিভাবে আমরা এই এতগুলো ইমেজে অ্যাপ্লাই করব সেই জিনিসটা এখন দেখাচ্ছি। ঠিক আছে, তো অ্যাকশন তৈরি করার জন্য নিচে এখানে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকশন একটা বাটন আছে, এইখানে ক্লিক করে আমরা একটা অ্যাকশন তৈরি করতে পারবো। তো অ্যাকশন তৈরি করার আগে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিব। তো এগুলো হচ্ছে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আছে হচ্ছে অ্যাকশন। তো এই অ্যাকশন প্যানেলটা প্রয়োজন হয় কারণ মানে অনেক ধরনের কাজ আছে যে কাজগুলো হচ্ছে একই রিলেটেড, মানে একই কাজ হয়ে থাকে। তো একই কাজ বারবার করতে গেলে আপনার টাইম ওয়েস্ট হবে। তো আপনি সেই কাজটা না করে একবার করার সময় সেভ করে রাখবেন, পরবর্তীতে যে শুধু অ্যাকশনটা দেখাই দিলেই হয়ে যাবে। তো এখন আমরা একটা ফোল্ডার করে নিচ্ছি। তো ফোল্ডার করার জন্য আমরা এই যে এখানে একটা ক্লিক করব, তারপরে এই ফোল্ডারের নাম কি দিবেন সেই নামটা দিতে পারেন। আমি এখানে সেট টুই দিচ্ছি, তারপরে এইটার ভিতরে আমি এখন একটা অ্যাকশন ক্রিয়েট করে নিচ্ছি। তো এই অ্যাকশনের নাম আপনি যেই কাজ করবেন সেই কাজের নাম দিয়ে সেভ করে রাখতে পারেন। যেমন আমি এখানে দিচ্ছি হচ্ছে ইমেজ রিসাইজ। তো এখন এই অ্যাকশনটা কোথায় থাকবে, সেট টু এর ভিতরে থাকবে। ঠিক আছে, আর অন্য কিছু আমি কিছু করলাম না, জাস্ট আমি এখন রেকর্ড বাটনে ক্লিক করতেছি। রেকর্ড বাটনে ক্লিক করার পরে এখন আমরা যা যা করব সেগুলো এখানে সেভ হবে। তো আমি এখন চাচ্ছি যে ধরেন এই ইমেজটাকে আরেকবার আমি এখানে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এই যে এখন দেখেন ওপেন লেখা চলে আসছে। আমি এখন যাচ্ছি যে এটাকে রিসাইজ করব। তো ইমেজ মেনু থেকে ইমেজ সাইজে গেলাম এবং এখান থেকে আমি এটাকে 700 করে দিচ্ছি। ঠিক আছে, 700 করে দিলাম, বা ক্লায়েন্ট ধরেন যেটা আপনাকে বলে দিল সেটা আপনি করে দিলাম, করার পরে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটা এখন ইমেজ ওপেন করলাম, তারপরে হচ্ছে ইমেজ সাইজ আমরা চেঞ্জ করলাম, সেটা আসছে। এখন আমাকে এটা সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমি কন্ট্রোল অল্টার এস দিলাম, এরপরে এখানে সেভ বাটনে ক্লিক করে সেভ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে সেভ, এই যে সেভটাও চলে আসছে। আচ্ছা, এখন আমার কাজ শেষ। মানে আমি চাচ্ছি যে প্রত্যেকটা ইমেজে এরকম করে ইমেজগুলো ওপেন হবে, তারপর ইমেজটা সাইজ রিসাইজ হবে, সেভ হয়ে যাবে। আচ্ছা, সেভ হওয়ার পরে আমি যদি এখন এই ক্যানভাসটা মানে এই যে ডকুমেন্টটা আছে এটা যদি আমি ক্লোজ করে না দেখাই, তাহলে যেটা হবে যে এখানে একটা একটা করে ওপেন হয়ে থেকে যাবে। তো আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি। তো এটা জেপিজি ফাইলে আমরা সেভ করছি, পিএসডি ফাইলে সেভ করব না, তো আমি নো দিচ্ছি। তো একটা কাজ আমি পুরোটা কমপ্লিট করলাম। এখন আমি এই যে স্টপ বাটনে ক্লিক করে এই অ্যাকশনটাকে সেভ করে নিচ্ছি বা ইজটাকে স্টপ করে নিচ্ছি। ঠিক আছে, তো অ্যাকশন একটা আমার রেডি হয়ে গেল। তো এখানে কি কি স্টেপ আমি মানে করছি, ফার্স্টে ছবিটাকে ওপেন করলাম, তারপরে ইমেজটাকে রিসাইজ করলাম, তারপরে সেভ করলাম, ক্লোজ করলাম। তো এখন আমি যদি আরেকটা ছবি এখানে আমি নিয়ে আসি, যেমন এই ছবিটা আমরা রিসাইজ করছি, ধরেন এই যে এই পরের যে ছবিটা আছে এটার উইডথটা আছে হচ্ছে 1800 আর 1200। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা যখন ইমেজটা এই অ্যাকশনের মাধ্যমে সেভ করব তখন এটার সাইজটা হয়ে যাবে এই যে 700 পিক্সেলে। তো এখন জাস্ট আমি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন এটা যেহেতু ওপেন করে ফেলছি, সেক্ষেত্রে আর এটা ওপেনে ক্লিক করলে আর কি কাজ হবে না। এখন এটা ইমেজ সাইজটাকে সিলেক্ট করে তারপরে এই যে প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করলে এটা প্লে হবে, মানে এটা কাজ হয়ে চলে গেল। ঠিক আছে, যে দেখেন এখানে আমরা এটাকে ওপেন করছিলাম, এখন এখান থেকে বের হয়েছে হচ্ছে এই যে এটা, এবং এটাতে ডাইমেনশনটা দেখেন 700 পিক্সেল হয়ে গেছে। ঠিক আছে, এবং হাইটটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এটা একটা একটা করে যদি করতে চান, সেক্ষেত্রে যদি সবগুলোকে একসাথে করতে চান তাহলে আরেকটা ওয়ে,
আচ্ছা, যতটুকু দেখালাম এতটুকু কি বুঝতে পারছেন সবাই? আছে জি সবাই? ভাইয়া। আচ্ছা, জাহিদ, নিশাদ আপু, শিলি আপু, তানিয়া আপু, তোমা, সবাই কি আছে? হ্যাঁ 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 আছি। হ্যাঁ আছি। হ্যাঁ আছি। আচ্ছা, তো এতক্ষণ আমরা যেটা দেখলাম যে একটা অ্যাকশন তৈরি করলাম এবং একটা আমরা ছবিকে অ্যাকশনের মাধ্যমে সেভ করলাম, বাট অনেকগুলো ছবিতে আমরা কিভাবে সেই অ্যাকশনটা অ্যাপ্লাই করব। তো এখানে আমার ছবি আছে হচ্ছে প্রায় 20টা ছবি আছে। তো এখন এই 20টা ছবি একটা একটা করে করতে গেলেও আবার সময় লাগবে। তো এই ক্ষেত্রে একটা ওয়ে হচ্ছে যে সবগুলোকে একসাথে করার জন্য আমরা যাব হচ্ছে ফাইল থেকে, এই যে অটোমেট, এখান থেকে হচ্ছে ব্যাচে ক্লিক করার পরে তখন আপনি এই যে এখানে কোন অ্যাকশনটা প্লে করবেন সেটা এখান থেকে দেখায় দিতে হবে। যেমন সেট 2 এর ভিতরে আমাদের অ্যাকশনটা ছিল ইমেজ রিসাইজ নামে, ঠিক আছে? তো আমি যদি সেট 1টা সিলেক্ট করি, সেট 1 এর ভিতরে যে অ্যাকশনগুলো ছিল সেগুলো, আর সেট 2টা আমরা এখন তৈরি করছি, সেট 2টার ভিতরে একটাই অ্যাকশন আছে যার কোনো একটাই দেখাচ্ছে। এরপরে এখানে সোর্স ফোল্ডারটা দেখায় দিতে হবে। তাহলে আমাদের এখানে যেই ক্লাস 7 এর ভিতরে যে ইমেজ রিসাইজ নামে একটা ফোল্ডার আছে, তাই না? এই ফোল্ডারটাকে আমাদেরকে এখন দেখায় দিতে হবে। তো আমি এখন এই ফোল্ডারটাকে একটু দেখায় দিচ্ছি। যেমন এই যে এই ফোল্ডারটা দেখায় দিলাম, সিলেক্ট ফোল্ডার দেখা দেওয়ার পরে এখানে যে ওভাররাইট অ্যাকশন ওপেন কমান্ড, এটা আমরা টিক চিহ্নটা দিয়ে নিব যদি আমার অ্যাকশনের ভিতরে ওপেন কমান্ডটা থাকে। তো আমরা যখন অ্যাকশনটা তৈরি করলাম তখন কিন্তু ওপেন কমান্ডটা ছিল, অর্থাৎ অ্যাকশনে রেকর্ড শুরু করার পরে আমি ছবিটাকে ওপেন করছি, যার কারণে এইটা টিক চিহ্নটা দিয়ে নিতে হবে। তো এখানে আমরা সোর্সটাকে দেখাই দিলাম, তারপরে হচ্ছে ডেস্টিনেশন, কোথায় গিয়ে সেভ হবে, ঠিক আছে? তো সেটা আলাদা আরেকটা ফোল্ডারে আমাদেরকে দেখাই দিতে হবে। তো আমি এখান থেকে ফোল্ডারটা সিলেক্ট করলাম, তারপর এখানে কোথায় সেভ হবে আমি এখানে একটা নিউ ফোল্ডার নিচ্ছি। নিউ ফোল্ডার নামে থাকলো, এখানে আমি সিলেক্ট ফোল্ডার দিয়ে দিলাম, ওই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ওভাররাইট অ্যাকশন সেভ এস কমান্ড, যদি অ্যাকশনের ভিতরে সেভ এস কমান্ডটা থাকে তাহলে এটা টিক চিহ্নটা দিয়ে নিতে হবে। তো আমাদের যেহেতু ছিল এটা দিয়ে নিচ্ছি, আর কোনো কিছু না, জাস্ট 3টা কাজ। প্রথমটা হচ্ছে কোন অ্যাকশনটা আমরা প্লে করব সেটা সিলেক্ট করা, দ্বিতীয়টা হচ্ছে কোথায় থেকে সে ছবিগুলোকে নিবে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দেওয়া, সোর্স, আর কোথায় গিয়ে সেভ করবে, ডেস্টিনেশনটা কোথায় সেইটা ফোল্ডারটা দেখায় দেওয়া। এই 3টা কাজ করে জাস্ট ওকে দিলে এখন একটা একটা করে ছবি ওই ফোল্ডার থেকে ওপেন করবে, ইমেজ রিসাইজ করবে, সেভ করে এটা ক্লোজ করে দিচ্ছে। সেভটা কোথায় হচ্ছে দেখেন, এই যে এখানে গিয়ে একটা একটা করে চলে আসছে যা, ঠিক আছে? তো এই কাজটা আপনি যদি একটা একটা করে করেন সেক্ষেত্রে কিন্তু সহজ কাজ এবং আপনার মানে একই কাজ, তো যার কারণে একই কাজ আপনি বারবার করতে গেলে অনেক সময় লাগবে। তো এই জন্য ফটোশপ সহজ করে দিচ্ছে, এই অ্যাকশনের মাধ্যমে আমরা খুব সহজে এই কাজগুলো করতে পারবো আর কি। তো এখন দেখেন প্রত্যেকটার সাইজ এই যে 700, ঠিক আছে? এই যে 700 চলে আসছে সবগুলো। আচ্ছা, আগেরটা একটু দেখেন, এই যে মেইন ইমেজগুলো এগুলো কিন্তু এক একটার এক এক রকম, মানে উইথটা এক একটার এক এক রকম ছিল। দেখেন কোনোটার 1800, কোনোটার 1280, কোনোটার হচ্ছে 1280, এটা তারপর এটা হচ্ছে 1280, হ্যাঁ এটা 700। তো যেটার আগে থেকে 700 সেটা আর কোনো কিছু চেঞ্জ হবে না, এটা 1280 ছিল, এটা মেবি 700, এটা 1280। যাই হোক, তো সবগুলোতেই কিন্তু আপনার 700 দুই একটা হয়তো বা ছিল, বাট অন্যান্যগুলো কিন্তু অন্যান্য সাইজ ছিল। বাট এখন এইখানে সবগুলোই এখন উইথটা 700, ঠিক আছে? উইথ এখন সবগুলো 700 হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে অ্যাকশন প্যালেটের একটা ব্যবহার। এটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি ভাই। আচ্ছা, আর এই অ্যাকশন প্যানেলটা এই ইমেজ রিসাইজের শুধু কাজে লাগবে তা না, এটা আরো অনেক কাজেই লাগে। সেভ করার কাজে লাগতে পারে, পাশাপাশি হচ্ছে আপনার যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের কোনো কাজ থাকে যেগুলোর ব্যাকগ্রাউন্ডটা এক কালার, সলিড কালার, সেটার ক্ষেত্রেও আপনি এই অ্যাকশন প্যানেলের মাধ্যমে কাজ করতে পারবেন। মানে অনেক কাজে আপনি এই অ্যাকশন প্যানেলটা কাজ করতে পারবেন। তারপরে এই যে ফটো এডিটিং যে কাজগুলো আমরা করলাম, হ্যাঁ, যেমন বললাম যে ওয়েডিং ফটো বা ইভেন্ট রিলেটেড ইভেন্টের যে ফটোগুলো থাকে এগুলোতেও এই অ্যাকশন প্যানেলটা ব্যবহার করে অনেক মানে কাজ করে ফেলা যায়, ঠিক আছে? অল্প সময়ে কাজগুলোকে করে ফেলা যায়।
আচ্ছা, আর ওই যে যার কথা বললাম যে 800 ডলার প্রজেক্টে কাজ করছিল, ওর কিন্তু 4000 মানে ইমেজ ছিল, 4000 ইমেজ ছিল। তো ওই 4000 ইমেজ কিন্তু একটা একটা করে করলেও ওই একদিনে শেষ করতে পারতো না, ঠিক আছে? তো ওই কাজটাও কিন্তু এই অ্যাকশন প্যানেলের মাধ্যমে করা হয়েছিল। হ্যাঁ, তো এই জন্য জাস্ট এই অ্যাকশন প্যানেলটাও এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা প্যালেট, এটা আপনারা। তাহলে কি 4000 ছবি একসাথে সিলেক্ট করছে? না, ওই যে ফোল্ডার করা ছিল, এখানে কি করলাম, একটা আগে করে দেখাই দিতে হবে। একটা করে দেখাই দেওয়ার পরে আপনার ওই ফোল্ডারটা দেখাই দিলে তখন ওই ফোল্ডার থেকে সে নিয়ে নিবে। মানে 4000 ছবি একবারেই নেওয়া গেছে ওইখানে ফোল্ডার থেকে? ক্লায়েন্টের রিকমেন্ড 3টা ছিল আর কি, 3টা সাইজ ছিল। তো আগে ওই সাইজগুলো আগে বাছাই করতে হয়েছে, একটু ঝামেলা আচ্ছা, ছিল ওই হিসেবে এখানে। ফোল্ডার করে নিতে হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে আচ্ছা। ক্লায়েন্টের একটা মানে ও যখন কাজটা পাইছিল তখন অফিসে আসছিল, আর আমি তখন ছিলাম অফিসে। তখন আমি মানে কাজটা বুঝাই দিয়েছিলাম যে কিভাবে করবে। তো তখন আর কি দেখলাম যে ক্লায়েন্ট 3টা সাইজ মানে বলে দিচ্ছে যে এই সাইজ থেকে এই মানে একটা রেঞ্জ বলে দিচ্ছে যে এই রেঞ্জের ভিতরে যে সাইজগুলো ছবিগুলো আছে সেগুলোকে একটা সাইজ, তারপরে দ্বিতীয় আরেকটা রেঞ্জ বলছে, তারপর তৃতীয় আরেকটা রেঞ্জ বলছে। তো ধরেন 4000 ছবি একটা ফোল্ডারে। এখন আগে ওই মানে আপনার ওই রেঞ্জগুলো ভাগ করে 3টা ফোল্ডারে আগে ওই ছবিগুলোকে ভাগ করে নিতে হয়েছে। ওই ঝামেলাটা রেঞ্জ গুলো কিভাবে ভাগ করবো? মানে ধরেন ক্লায়েন্ট বলছে যে 300 পিক্সেল থেকে যেগুলো 500 পিক্সেল পর্যন্ত যেটার উইথ আছে সেটা, ক্লায়েন্ট বললো যে হচ্ছে সেটা সবগুলো হচ্ছে 350 পিক্সেল উইথ হবে। তারপরে আরেকটা বললো যে 500 পিক্সেল থেকে যেটা হচ্ছে 700 পিক্সেল পর্যন্ত যে ছবিগুলো সেগুলো হচ্ছে 550 পিক্সেল উইথ হবে। এইভাবে আর কি বলে দিচ্ছে। এখন সবগুলো পিক্সেল মানে ছবি ছিল এক জায়গায়, তো সেগুলো আবার বাছাই করা লাগছে, মানে একটা একটা করে দেখে দেখে আপনার উইথটা দেখে দেখে ওগুলোকে আগে ভাগ করে নিতে হয়েছে আর কি। আচ্ছা। হ্যাঁ, কিন্তু কাজটা ওই 3টা ফোল্ডারে 3বারে হয়ে গেছে, কিন্তু শুরুতে ওই বাছাই করার কাজটা একটু ছিল আর কি। আচ্ছা, তো মোটামুটি আমরা দেখলাম ইমেজ রিসাইজের বিষয়টা। এখন লাস্ট আরেকটা বিষয় দেখা শেষ করে দিচ্ছি, আর এটা আপনারা অলরেডি প্র্যাকটিস তো করছেন, এবিসিডিতে প্র্যাকটিস করছেন। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে এগুলোর যে কাজগুলো আছে সেই কাজগুলোতে কীভাবে ব্যবহার করা যায় সেটা এখন একটু দেখা দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে ক্লিপিং পাথ বা মাল্টিপাথ বলেন বা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যে কাজটা, সেইটার জন্য আমাদের মূলত হচ্ছে পাথ করতে হয়। তো পাথটা কীভাবে করব সেই কাজটা এখন দেখা দিচ্ছি। তো নর্মালি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য তো অনেকগুলো ওয়ে আছে, অনেক সিস্টেমে করা যায়। যদি ছবিটা মানে এমন হয় যে আপনি সিলেকশন টুলগুলোতে সিলেকশন করে হয়ে যাবে তাহলে তো ওইটা দিয়ে করবেন। যদি সিলেকশন টুলগুলো দিয়ে কাজ ভালো না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পেন টুল দিয়ে পাথ করে নিতে হবে, ঠিক আছে? আর পেন টুল দিয়ে পাথটা করে তারপর হচ্ছে সিলেকশন করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো আপনারা তো পেন টুলের কাজটা মোটামুটি ভালো শিখছেন। তো এখন আরেকবার জাস্ট আপনাদেরকে এখন মানে প্র্যাকটিসটা করতে হবে ছবির উপরে, ঠিক আছে? তো ছবির উপরে প্র্যাকটিসটা করবেন কিভাবে সেটা এখন একটু দেখাই। তো মনে করেন এই যে এখন এই ছবির ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের রিমুভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, পেন টুল সিলেক্ট করব, এখান থেকে পাথটা সিলেক্ট করব, এখান থেকে হচ্ছে এক্সট্রুড ওভারল্যাপিং শেপ এটা সিলেক্ট করব। এই 3টা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ঠিক আছে? পেন টুল, পাথ মোড, কারণ শেপ মোড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু কালার সহ চলে আসবে, কাজ করতে পারবেন না। আর এখানে এক্সট্রুড ওভারল্যাপিং শেপটা কেন, এই যে ভিতরে আবার এখানেও পাথ করা লাগবে, এটাও কিন্তু মাইনাস হবে। তো আমরা যদি এখান থেকে অন্যটা সিলেক্ট করে রাখি, যদি এখানে কম্বাইনটা সিলেক্ট করা থাকে তাহলে ওইটা কিন্তু আবার কাজ করবে না। এই জন্য অবশ্যই এই মানে এক্সট্রুড ওভারল্যাপিং শেপটা সিলেক্ট করে রাখতে হবে। আচ্ছা, তো পেন টুল দিয়ে যখন পাথ করবেন কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন যে ফার্স্টে যে কোনো একটা জায়গায় ক্লিক করে নেবেন, তারপরে ক্লিক করে চেষ্টা করবেন হচ্ছে এভাবে রাউন্ড অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে করে পাথটা করা। যেখানে হচ্ছে কর্নার থাকবে সেখানে কর্নার করবেন, বাট নর্মালি এভাবে রাউন্ড মানে টেনে টেনে পাথটা করবেন। আর হালকা একটু ভিতর দিয়ে পাথটাকে টেনে নেবেন, ঠিক আছে? হালকা একটু ইমেজের ভিতর দিয়ে মানে পাথটা যখন টানবেন হালকা একটু ভিতর দিয়ে টানবেন, একদম এজ দিয়ে না, ঠিক আছে? একদম এজ দিয়ে যদি টানেন সেক্ষেত্রে আপনি যখন সিলেকশন করে এটাকে বাদ দিতে যাবেন হয়তো বা এমন হতে পারে 1-2 পিক্সেল ভিতরে চলে আসবে। কিন্তু যদি ছবি থেকে 1-2 পিক্সেল আপনি বাদ দিয়ে দেন, যেমন ধরেন এই যে এখানে আমি ছবি থেকে কিন্তু 1-2 পিক্সেল বাদ দিয়ে দিচ্ছি, তো 1-2 পিক্সেল ছবি থেকে বাদ দিয়ে দিলে ছবির যে কোনো বেশি ক্ষতি হয়ে যাবে তা কিন্তু হবে না। আর এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা কোনোভাবে ছবির ভিতর আর আসবে না। আচ্ছা, তো এখন
জাস্ট আমি একটু করে আপনাদের মনে ঘুম ধরে গেছে না? না না আচ্ছা, তানভীর, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ আপু বলেন। আচ্ছা, আমরা তো বিভিন্ন সিলেকশন টুলের মাধ্যমেই তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, হ্যাঁ হ্যাঁ তাহলে এই পেন টুল কেন ইউজ করে? মানে এটা কি কোনো নির্দিষ্ট কারণ আছে, বা ক্লায়েন্ট তো এগুলোর ব্যাপারে কিছুই জানে না, না, জানা মানে না। কি আপনি কারণ? কি দিয়ে করলেন সেটা ক্লায়েন্ট বুঝবে না। ক্লায়েন্টের দরকার হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। কোয়ালিটি। কোয়ালিটি যদি আপনার নরমাল সিলেকশন টুল দিয়ে আসে তাহলে তো খুবই ভালো, তাহলে তো আর আপনার পেন টুল দিয়ে কাজ করার দরকারই নেই। কিন্তু আচ্ছা। ওই কোয়ালিটি আপনি পেন টুল দিয়ে কাজ করে যে কোয়ালিটিটা পাবেন সেই কোয়ালিটিটা আপনার ওই সিলেকশন টুলগুলো দিয়ে হয় না, পাওয়া যায় না। এই জন্য মূলত আচ্ছা, পেন টুল দিয়ে করলে মানে একবারেই কাজটা হয়ে যাচ্ছে, আপনাকে আর দ্বিতীয়বার ক্লায়েন্ট আর বলবে না যে কাজটা ওই সাইডে একটু সমস্যা আছে বা এটা একটু ঠিক করে দাও। এই জন্য মূলত পেন টুলটা ব্যবহার করে আর কি। আচ্ছা। ঠিক আছে, আর যদি এমন হয় যে সিলেকশন টুল দিয়েই ভালো কোয়ালিটি আসছে তাহলে ওইটা যথেষ্ট, লাগবে না পেন টুল। কিন্তু সবসময় ওই সিলেকশন টুল দিয়ে ভালো আসে না, ওগুলোতে দেখা যায় যে ডবল খাটনি হয়ে যায়। ওগুলোতে করে দেওয়ার পরে আবার ক্লায়েন্ট বলবে যে না সাইটগুলো ভালো আসে না, তখন আবার করে দিতে হবে। ঠিক আছে, এটা আর আমার পুরাটা না করে দেখালেও চলতো, বাট তারপর একটু দেখাচ্ছি কারণ এগুলো আপনারা অলরেডি এবিসিডি যেহেতু করছেন সেক্ষেত্রে এগুলো আর মানে সমস্যা হবে না। এগুলো ওটার মতোই, জাস্ট এবিসিডিতে ট্রাই করছেন, এখন এখানে ইমেজের উপরে ট্রাই করতে হবে। ঠিক আছে, পুরোটা যখন পাত হয়ে যাবে তার ভিতরে বাইরে আউটসাইড ইনসাইড দুই দিকে পাতটা করে ফেলতে হবে। করার পরে কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেকশন, তারপর হচ্ছে আরেকটা এখানে কাজ করতে হবে যে আপনি যদি চান যে এই যে পাতটা করছেন এই পাতটা সেভ করে রাখবেন, তাহলে এই অবস্থায় মানে পাতটা কমপ্লিট হওয়ার পরে কন্ট্রোল এস দিয়ে একবার সেভ করবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলে এটা আর আলাদা পিএইচডিতে সেভ হবে না, জেপিজিতে এই পাতটা সেভ থাকবে। ঠিক আছে, আমি যেমন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন কন্ট্রোল ডব্লিউ দিয়ে আমি ক্লোজ করলাম। দেখেন এখন এই যে পার্ট এই পেন ফটোটা যখন আমি আবার ওপেন করব, এই যে এখানে পার্টটা কিন্তু হয়ে গেছে। তো অনেক সময় ক্লায়েন্টরা আপনাকে বলবে যে পেন টুল দিয়ে করতে, মানে ক্লিপিং পাথ বলতে এই যে পেন টুল দিয়ে কাজ করাটাকে ক্লিপিং পাথ বলে। ঠিক আছে, আর মাল্টিপাথ বলতে যদি ক্লায়েন্টের ধরেন এমন হয় যে একটা ছবিতে প্রোডাক্ট আছে আলাদা আলাদা 3টা 4টা, যেমন ধরেন এখানে টি শার্ট একটা প্রোডাক্ট, তারপর এখানে জিন্স একটা প্রোডাক্ট, আবার ধরেন যে একজন একটা ক্যাপ পরে আছে সেটা আরেকটা, বা শু পরে আছে। মানে একটা ছবিতে 3-4টা প্রোডাক্ট যখন থাকবে তখন প্রত্যেকটার আলাদা পাত করাকে মাল্টিপাথ বলে। ঠিক আছে, মাল্টি ক্লিপিং পাথ, একই কাজেরই কয়েকটা নাম আর কি, এখানে জাস্ট কাজ একই, নাম ভিন্ন ভিন্ন। তো ক্লিপিং পাথটা অনেক সময় ক্লায়েন্ট বলে দেবে যে আমার এই কাজটা তুমি পেন টুল দিয়ে পাত করে করবা। তো এখন আপনি যে পেন টুল ব্যবহার করে করছেন কি না সেটা বোঝানোর জন্য আপনি পিএইচডি ফাইল যদি সবগুলো সেভ করতে চান তাহলে অনেক ফাইল সাইজ বেশি হয়ে যাবে বা ভারী হবে। তো সেই ক্ষেত্রে আপনি জেপিজিতে এই ফাইলটা সেভ করে রাখতে, মানে পাথটা সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, যেখানে কিন্তু এখন সেভ আছে। এখন কন্ট্রোল ইন্টার দিলাম, ওই যে সিলেকশন হয়ে গেল, কন্ট্রোল জে দিয়ে আপনি জাস্ট এই ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে আলাদা করে ফেললেন। আর এটা আলাদা করার পরে এখন এইটাকে আপনি সেভ করবেন হচ্ছে দুইটা ওয়েতে ক্লায়েন্ট চাইতে পারে। একটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড সাদা করে ক্লায়েন্টকে দিতে হবে, আরেকটা হচ্ছে যে এটা পিএনজি অবস্থায় ক্লায়েন্টকে দিতে হবে। তো নর্মালি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার না দিয়ে আপনি জেপিজিতে সেভ করেন, ঠিক আছে, যেখানে জেপিজিতে যদি আমরা সেভ করি, যেমন ধরেন এখানে এরকম কিছু একটা দিয়ে নিলাম, জেপিজিতে আমি সেভ করলাম, সেভ করলে এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা কালার নিয়ে নিবে অটোমেটিক। ঠিক আছে, যে এখানে যে এটা সাদা কালার নিয়ে নিচ্ছে ব্যাকগ্রাউন্ডটা। আর যদি আমরা পিএনজিতে সেভ করি
তাহলে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকবে, কোনো কালার ব্যাকগ্রাউন্ডে আসবে না। এই যে এখান থেকে পিএনজি হচ্ছে তার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকলে সুবিধাটা কি হবে, যেমন ধরেন আমরা অন্য কোনো একটা ছবির উপরে যদি আমরা এই ছবিটাকে নিয়ে আসি, যেমন এখানে আমি একটা ছবি নিলাম, এই ছবিটার উপরে আমি এই যে পিএনজি, এই যে এখানে পিএনজি ফাইলটাকে আমি যদি নিয়ে আসি, তাহলে এই যে হাতের ভিতর দিয়ে যে ফাঁকা, ওই ফাঁকা দিয়েও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আর এই কিছু কিছু পাত আছে যেগুলোতে দেখা যাবে যে একটা পাত করলেই হয়ে যায়, আবার কিছু কিছু আছে যেগুলোতে অনেকগুলো পাত করা লাগবে, যেমন হচ্ছে এইটা। এখানে কিন্তু আপনার এই যে আউটসাইডের পাত করার পরে ইনসাইডে একটা, দুইটা, তিনটা, চারটা অতিরিক্ত আরো পাত করা লাগবে, বুঝছে? এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এখানে একটা করলে হচ্ছে, এখানেও একটা বাইরে করা লাগতেছে না, এখানে হালকা একটু ভিতরে করা লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ক্লিপিং পাথের কাজ। আর মোটামুটি আজকে অনেকগুলো বিষয় আমরা দেখলাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড। এগুলো এই কিওয়ার্ডগুলোতে মানুষ সার্চ করে কাজ দেয়। আপনারা যখন কাজ করতে যাবেন তখন আপনারা এই রিলেটেড কিওয়ার্ডগুলো ইউজ করে মার্কেটপ্লেসে আপনারা গিগগুলো তৈরি করবেন। তখন ওই রিলেটেড যারা কাজ খুঁজতে আসবে তারা আপনাদেরকে পাবে এবং আপনাদের কাছ থেকে কাজগুলো করায় নিতে পারবে। মানে বিষয়টা হচ্ছে এমন আর কি। তো আজকের ক্লাসটা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। আচ্ছা, প্র্যাকটিসের জন্য এই ছবিগুলো আমি দিয়ে দেব, যেগুলো দেখাইছি বা যেই ফোল্ডারে যেই বিষয়গুলো থাকবে সেগুলো আপনারা সবগুলোই করবেন। ঠিক আছে, এখানে যেমন যে কয়েকটা আছে আপনারা এই সবগুলোই ট্রাই করেন। তারপরে ইমেজ রিসাইজের জন্য যেটা দেখালাম এগুলো আপনারা যেভাবে দেখাইছে ওইভাবে ট্রাই করবেন। এখানে অল্প কিছু ছবি কিন্তু এখানে আছে, খুব বেশি ছবি নাই। তো এই ছবিগুলো আপনারা তাহলে প্র্যাকটিস করেন। আর নেক্সট ক্লাস তাহলে কবে? আবার শনিবার 29 তারিখ। ঠিক আছে, আর কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার আছে বা বুঝতে পারেন নাই? না ভাই, বুঝছি। তানভীর, রবিবারে ক্লাসটা হলে একটু ভালো হতো। আচ্ছা, রবিবারে না? হ্যাঁ, আমার একটু প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট রবিবারে 30 তারিখ ইনশাআল্লাহ। ঠিক আছে, সবার কারো সমস্যা আছে? আর কারো কোনো সমস্যা? না ভাই। না না, আচ্ছা ঠিক সমস্যা আছে। জাহিদ, তুমি মনে হয় পিসি থেকে এখন আসো না, মেসেজ দিতে পারো কোনো সমস্যা যদি থাকে। নিশাত আপু, না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করেন, আগে যেগুলো বাকি আছে সেগুলোও করেন। হ্যাঁ, এখন এই যে যে কাজগুলো শেখাচ্ছে এগুলো কিন্তু একদম রিয়েল, মানে প্রজেক্ট ভিত্তিক কাজ, মানে এগুলো কাজই কিন্তু ক্লায়েন্টরা দিচ্ছে। এখানে কিন্তু কিছু কিছু ছবি আমি আমার ক্লায়েন্টের জন্য করা কাজগুলোর থেকেও ছবি কিন্তু আপনাদেরকে দেখাইছি। ঠিক আছে, অর্থাৎ এই ধরনের কাজই মানে মার্কেট প্লেসগুলোতে পাওয়া যায়, এই ফটো এডিটিং রিলেটেড যে কাজগুলো সেগুলো আর কি। ঠিক আছে, তো এগুলো অবহেলা করার দরকার নেই বা ছোট কাজ হিসেবেও দেখার দরকার নেই, কাজ কাজই। আর প্র্যাকটিস ঠিক মতো করলে এগুলো খুব সহজেই করতে পারবেন আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ঠিক আছে ভাই, ক্লাসে জি ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু